সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম ফিজিক্স প্রো কোর্সে। ঠিক আছে, আসো আমরা হচ্ছে গিয়ে ষষ্ঠ অধ্যায় পদার্থবিজ্ঞানের বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টারটা আজকে শুরু করবো ইনশাল্লাহ। তো এই চ্যাপ্টার তোমাদের পরীক্ষার জন্য এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় 100% শিওর কোনো না কোনো প্রশ্ন আসবে, হয়তো ফুল একটা প্রশ্ন না আসলেও আংশিকভাবে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তো এই চ্যাপ্টারে আছে আমার মিনহাজ ভাইয়া অদম্য একাডেমির আজকের অনলাইন ক্লাসে। তো এই চ্যাপ্টারটা মূলত তাপ নিয়ে, তাপ বিভিন্ন বস্তুর উপর, কঠিন তরল বায়বীয় বিভিন্ন বস্তুর উপর তাপের বিভিন্ন প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা তাহলে তাপ জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। তাপ হলো এক ধরনের শক্তি, এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। তো এটাকে কেন শক্তি বলা হচ্ছে সেই জিনিসটা একটু আমাদের বোঝা দরকার। আমরা যারা কেমিস্ট্রি পড়েছি বা ছোটোবেলা থেকে আমরা একটা জিনিস পড়ে আসছি যে সকল বস্তুই অণু এবং পরমাণু দিয়ে গঠিত। সকল বস্তু কি দিয়ে গঠিত? অণু পরমাণু এগুলো দিয়ে গঠিত। তো মনে করো এটা একটা বস্তু, এখানে অনেকগুলো অণু পরমাণু আছে, অনেকগুলা কি আছে? অণু এবং পরমাণু আছে। এই অণু এবং পরমাণুগুলো নিজেদের মধ্যে কম্পিত হচ্ছে অথবা চলাফেরা করছে, কম্পিত হচ্ছে অথবা চলাফেরা করছে। তার মানে এই অণুগুলোর একটা বেগ আছে বা গতি আছে। কি আছে? গতি আছে। এই অণুগুলার যখন কোনো জিনিসের গতি থাকে আমরা জানি, তখন সেটাকে আমরা কি বলি? গতিশক্তি বলি। কোনো কোনো বস্তু যদি গতি থাকে তাহলে সেটাকে এক ধরনের শক্তি বলা হয়, নাম হলো গতিশক্তি। তাহলে আমাদের এই যে বস্তুগুলার, একটা বস্তুর, একটা পদার্থের মধ্যে থাকা অণুগুলোর কি কারণে? গতির কারণে যে শক্তি তৈরি হয় বা যে শক্তি পাওয়া যায় সেটাই মূলত তাপ। সেটাই মূলত কি? তাপ। যেহেতু এইটা হচ্ছে গতিশক্তির কারণে এই তাপটা পাওয়া যাচ্ছে, সেজন্য তাপকে এক ধরনের শক্তি বলা হয়। তাপকে কি বলা হয়? এক ধরনের শক্তি বলা হয়। তাহলে আমরা প্রথমে যে শিখলাম যে তাপ এক ধরনের শক্তি, যেটা আমরা অনেক আগে থেকেই জানতাম। আজকে আমরা শিখলাম যে তাপকে কেন শক্তি বলা হয়। দ্বিতীয়ত, তাহলে এখন যদি প্রশ্ন আসে যে তোমাদের যে তাপ কাকে বলে, তোমরা কি লিখবা? তোমরা লিখবা যে বস্তুর মধ্যে থাকা বা পদার্থের অণুগুলোর কম্পন বা গতির কারণে, কিসের কারণে? কম্পন বা গতির কারণে যে শক্তি পাওয়া যায়, কম্পন বা গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকে তাপ বলা হয়। তাকে কি বলা হয়? তাপ বলা হয়। প্রথমেই বলবা তাপ এক ধরনের শক্তি, এরপরে বলবা বস্তু বা পদার্থের অণুগুলোর মধ্যে কম্পন বা কিসের কারণে? গতির কারণে কি পাওয়া যায়? যে শক্তি পাওয়া যায় তাকে তাপ বলা হয়। এখন আসো, তাহলে তাপ যেহেতু একটা শক্তি, তাহলে তাপের একক কি হবে? আমরা জানি শক্তির একক হলো জুল। শক্তির একক কি? জুল। তাহলে তাপ যেহেতু এক ধরনের শক্তি, তাহলে তাপেরও আন্তর্জাতিক একক হবে জুল। তাপের আন্তর্জাতিক একক কি? জুল। তাপের কিন্তু আরেকটা একক আছে, সেটার নাম হলো ক্যালোরি। সেটার নাম কি? ক্যালোরি। তো ক্যালোরি বলতে আসলে কি বোঝায়? ক্যালোরি হচ্ছে 1 গ্রাম পানিকে, কাকে? পানিকে কি করতে? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, কিসের প্রয়োজন হয়? তাপের প্রয়োজন হয়, তাকেই 1 ক্যালোরি বলা হয়। তাহলে 1 ক্যালোরি কাকে বলে বা 1 ক্যালোরি বলতে কি বোঝায় সেটা যদি তোমাদের প্রশ্নে আসে, তোমরা কি লিখবা? যে 1 গ্রাম পানির তাপমাত্রা কতটুকু বাড়াতে? 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ কিসের প্রয়োজন হয়? তাপের প্রয়োজন হয়, তাকে কি বলে? 1 ক্যালোরি বলা হয়। যেহেতু জুলও তাপের একক এবং ক্যালোরিও তাপের একক, তাহলে দুটার মধ্যে একটা কি থাকবে? সম্পর্ক থাকবে। মনে রাখবা ক্যালোরিটা একটু বড়, ক্যালোরি কি জুল থেকে বড়, সেজন্য 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত? এই যে লিখেই আছে, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে এখন যদি প্রশ্ন আসে, এটা তো অবশ্যই মুখস্থ রাখতে হবে, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 1 জুল সমান কত ক্যালোরি, এটা যদি তোমাদের প্রশ্নে আসে তাহলে কি লিখবা? 1 জুল সমান হবে 1/4.2 ক্যালোরি। 1/4.2। এখন এটা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে তোমরা পাবা 0.24 ক্যালোরি। ঠিক আছে, তাহলে 1 জুল সমান কত ক্যালোরি? 0.24 ক্যালোরি। আর 1 ক্যালোরি সমান কত? 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে আমরা প্রথমে শিখলাম তাপ কি, এরপরে হচ্ছে তাপের দুইটা একক সম্পর্কে জানলাম, জুল আর কি? ক্যালোরি। এখন আসো আমরা তাপমাত্রা সম্পর্কে জানবো।
আমরা যদি বলি তাপমাত্রা আসলে মূলত জিনিসটা কি, তাপমাত্রা মূলত এই যে কোনো জিনিসের তাপ পরিমাপ করা হয়, তাপ পরিমাপ করা হয়। আরও যদি আমরা সত্যিকার অর্থে তাপমাত্রাকে বুঝতে চাই, তাহলে তাপমাত্রা দ্বারা এমন একটা জিনিস বোঝায় যে কোনো বস্তু যদি অন্য একটা বস্তুর সংস্পর্শে আসে, কাছাকাছি আসে, তখন সে তাপ গ্রহণ করবে নাকি ত্যাগ করবে, সেটা নির্ধারণ করে কি তাপমাত্রা। এখন আসো ভাই একটা উদাহরণ দিই। মনে করো একটা গরম চায়ের কাপে চা আছে, গরম চা আছে, তো গরম চায়ের মধ্যে একটা ঠান্ডা চামচ ঢুকাইলা, কি ঢুকাইলা, চামচ ঢুকালা। তো এখন তাপ কোন দিকে যাবে বলো তো? সবসময় মনে রাখবা, তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়। তাপ কোন দিকে যায়? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়। তাহলে উচ্চ তাপমাত্রায় কে আছে? উচ্চ তাপমাত্রায় আছে চা। তাহলে চা থেকে তাপ কোথায় যাবে? চা থেকে তাপ যাবে চামচের মধ্যে, ঠিক আছে? তাহলে চায়ের মধ্যে তাপমাত্রা বেশি ছিল আর চামচের মধ্যে তাপমাত্রা কম থাকায় চা থেকে তাপ চামচের মধ্যে যাবে, অর্থাৎ তাপ প্রবাহিত হতে পারে। আর এই প্রবাহের দিকটা নির্ধারণ করে কে? তাপমাত্রা, ঠিক আছে? তাপ কি হইতে পারে? তাপ এক ধরনের শক্তি, সে প্রবাহিত হতে পারে। আর তাপমাত্রা মূলত সেটা পরিমাপ করে যে এই তাপটা কোন দিকে প্রবাহিত হবে, চামচ থেকে চায়ে প্রবাহিত হবে না চা থেকে চামচে প্রবাহিত হবে। আমরা কি জানি? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হবে। আচ্ছা, এখন এই জিনিসটা কতক্ষণ প্রবাহিত হবে? যতক্ষণ না পর্যন্ত দুইটা জিনিসেরই তাপমাত্রা সমান হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত দুইটা জিনিসের তাপমাত্রা সমান হচ্ছে। তার মানে আমরা দুইটা জিনিস শিখলাম। প্রথমত, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয় এবং ততক্ষণ পর্যন্তই প্রবাহিত হয় যতক্ষণ না দুটো জিনিসের তাপমাত্রা সমান হচ্ছে। অর্থাৎ যখন চামচের আর তাপমাত্রার, এই যে চা থেকে চামচের মধ্যে তাপ আসতেছে, আস্তে আস্তে চামচের তাপমাত্রা বাড়তেছে এবং চায়েরও কিছু তাপমাত্রা কমতেছে এবং দুইটা একসময় কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এই দুইটার তাপমাত্রা যখন সমান হয়ে যাবে তখন আর তাপ প্রবাহিত হবে না, ঠিক আছে? তাহলে তাপমাত্রা দ্বারা আমরা মূলত কি বুঝি? যে তাপ কোন দিকে প্রবাহিত হবে, বা এটাও আমরা বলতে পারি যে কোনো বস্তু তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। এখানে তাপ কে গ্রহণ করতেছে? চামচ তাপ গ্রহণ করতেছে। এটা কি, কেন আমরা এটা বুঝতে পারলাম? কারণ চামচের তাপমাত্রা কম ছিল। তার মানে তাপমাত্রা দ্বারা আমরা কি বুঝতে পারি? কোনো জিনিস তাপ গ্রহণ করবে নাকি ত্যাগ করবে, সেটা আমরা বুঝতে পারি। তাহলে তাপমাত্রা আমরা কি জিনিস সেটা বুঝতে পারলাম। তাপমাত্রার একটা আরেকভাবে আমরা তাপমাত্রার সংজ্ঞা বলতে পারি। আমরা একটু আগে বলছিলাম না যে তাপ হলো কোনো পদার্থের অণুগুলোর গতির কারণে যে শক্তি পাওয়া যায় সেটাকে তাপ কি বলা হয়? তাপ বলা হয়। এখন আসো, এই যে গতির কারণে কি হয়? গতিশক্তি তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি তাপমাত্রা হচ্ছে পদার্থের ভেতরকার অণুগুলোর গড় গতিশক্তির একটা পরিমাপ। পদার্থের ভেতরকার অণুগুলোর কিসের পরিমাপ? গড় গতিশক্তির। গড় গতিশক্তির একটা পরিমাপ হলো তাপমাত্রা। অর্থাৎ মূলত তো আমরা তাপকে পরিমাপ করি তাপমাত্রা দ্বারা, বা আমরা এভাবে বলতে পারি যে কতটুকু গতিশক্তি আছে সেটা হচ্ছে কি পরিমাপ করি। মূলত এই লাইনটা যদি মনে রাখো তাহলে তোমাদের এমসিকিউ এ কাজে লাগবে, কোনো তাপমাত্রার সংজ্ঞা লিখতেও কাজে লাগবে, ঠিক আছে? যে তাপমাত্রা হচ্ছে পদার্থের অণুগুলোর গড় গতিশক্তির একটা পরিমাপ। আর মূল কনসেপ্টটা তো আমরা সহজেই বুঝে ফেলছি যে কোন দিকে তাপ যাবে সেটা নির্ধারণ করে তাপমাত্রা। তাহলে আমরা আজকে শিখলাম তাপ। তাপ কাকে বলে? তাপ এক ধরনের শক্তি। মূলত এটা কোথা থেকে আসে? অণুগুলোর গতি বা কম্পনের কারণে এই শক্তির, যেই শক্তি তৈরি হয় সেটাকে তাপ বলে। তাপের দুইটা একক শিখলাম। এরপরে শিখলাম তাপমাত্রা কি। তাপমাত্রা দ্বারা আমরা কিভাবে বুঝতে পারি যে তাপ কোন দিকে প্রবাহিত হচ্ছে? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় কতক্ষণ? যতক্ষণ না দুইটা জিনিসের তাপমাত্রা সমান হচ্ছে, ঠিক আছে? এবং এখন আসো তাপমাত্রার কিছু একক আছে, আমরা সেগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো। কি কি একক আছে? সেলসিয়াস আছে, ডিগ্রি সেলসিয়াস, তারপরে ফারেনহাইটে আমরা প্রকাশ করতে পারি, কেলভিনেও প্রকাশ করতে পারি। তাপমাত্রার আন্তর্জাতিক একক মূলত কেলভিন। যেরকম জুলের আন্তর্জাতিক একক হলো কি? জুল হলো তাপের আন্তর্জাতিক একক, কেলভিন হলো কিসের আন্তর্জাতিক একক? তাপমাত্রার আন্তর্জাতিক একক। এখন আসো আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হলো তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্ম। তো তাপমাত্রিক ধর্ম আবার কি? আমাদের তো তাপমাত্রাটা মাপতে হবে কোনো একটা জিনিস দিয়ে, তাই না?
তো যেমন আমরা যদি বলি আমাদের বাসাবাড়িতে যেই থার্মোমিটারগুলো আছে সেগুলো সাধারণত যে জ্বর মাপার জন্য যেই থার্মোমিটার এগুলোর নাম হলো পারদ থার্মোমিটার। কেন পারদ থার্মোমিটার? কারণ এই জিনিসগুলোর ভিতরে পারদ থাকে। তো আমরা যখন হচ্ছে গিয়ে কোনো জায়গায় কারো অসুস্থ হলে আমরা তাপ পরিমাপ করি, তখন কারো যদি জ্বর থাকে সেই জ্বরের কারণে তো তাপ আসে, তাপ এই যে থার্মোমিটারে আসে, তখন পারদের আয়তন বৃদ্ধি পায়, পারদের আয়তন বাড়ে। এই পারদের আয়তন বাড়ার কারণে এই যে পারদটা একটু উপরের দিকে উঠে, তখন আমরা বুঝতে পারি যে ওর গায়ে জ্বর আছে বা তাপমাত্রা একটু বাড়ছে, ওর জ্বর আসতেছে বা তাপমাত্রা কি হয়েছে, বাড়ছে, শরীরের তাপমাত্রা বাড়ছে। তাহলে আমরা কিসের মাধ্যমে এখানে বুঝতে পারছি মূলত তার তাপমাত্রা বাড়ছে? পারদের আয়তনের প্রসারণ মানে বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া। তার মানে আয়তনের প্রসারণ হলো, পারদের আয়তনের প্রসারণ কি হলো? একটা তাপমাত্রিক ধর্ম, একটা তাপমাত্রিক ধর্ম। তাহলে আসো এখন আমরা সংজ্ঞায় যাব যে তাপমাত্রিক ধর্ম কাকে বলে। তাপমাত্রিক ধর্ম হচ্ছে যে পদার্থের যে ধর্ম পরিবর্তন হয় কিসের কারণে? তাপমাত্রার পরিবর্তনের কারণে। তাপমাত্রার পরিবর্তনের কারণে পদার্থের যে ধর্ম পরিবর্তন হয়, এবং যে পরিবর্তনটা আমরা সূক্ষ্মভাবে কি করতে পারি? পরিমাপ করতে পারি। এবং পরিমাপ করে কি আমাদের মূল উদ্দেশ্য কি? তাপমাত্রা মাপা। তাপমাত্রা মাপা যায়, তাকেই কি বলা হয়? সেটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম, সেটাই তাপমাত্রিক ধর্ম। আমরা আরো সহজভাবে বলতে পারি যে যেই ধর্মটার পরিবর্তনের মাধ্যমে তাপমাত্রা পরিবর্তন হলে যে পদার্থের যেই ধর্মটা পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তন থেকে আমরা তাপমাত্রা মাপতে পারি, সেটাই হচ্ছে কি? তাপমাত্রিক ধর্ম। তাহলে আমরা প্রথম যেই উদাহরণটা পড়ছিলাম পারদ, তাহলে সেখানে তাপমাত্রিক পদার্থ কোনটা? যেই পদার্থটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। তাহলে পারদ হলে একটা তাপমাত্রিক পদার্থ। পারদ কি? তাপমাত্রিক পদার্থ। আর এইখানে কি পরিবর্তন হচ্ছে? পারদের আয়তন প্রসারণ হচ্ছে। তাহলে আয়তন হচ্ছে এখানে তাপমাত্রিক ধর্ম। আয়তন প্রসারণ কি? তাপমাত্রিক ধর্ম। পারদের মতো আরেকটা হচ্ছে গিয়ে থার্মোমিটার হলো অ্যালকোহল থার্মোমিটার। তো অ্যালকোহল থার্মোমিটারে অ্যালকোহল হলো তাপমাত্রিক পদার্থ, আর অ্যালকোহলেরও পারদের মতো আয়তন প্রসারণ ঘটে এবং সেটা দেখে মূলত তাপমাত্রা মাপা যায়। তাহলে অ্যালকোহলেরও আয়তন প্রসারণ কি? তার একটা তাপমাত্রিক ধর্ম। এখন আসো গ্যাসীয়, কিন্তু গ্যাসেরও থার্মোমিটার হয়, গ্যাস থার্মোমিটার বলে। তো গ্যাসের ক্ষেত্রে মূলত চাপ পরিমাপ করে সেখান থেকে হচ্ছে তাপমাত্রা পরিমাপ করা হয়। এবং এখানে একটা জিনিস মনে রাখা, এই চাপটা হচ্ছে নির্দিষ্ট একটা আয়তনের চাপ পরিমাপ করা হয়। তাহলে গ্যাসের ক্ষেত্রে গ্যাস হলো তাপমাত্রিক পদার্থ, আর একটা নির্দিষ্ট আয়তনে গ্যাসের চাপ হলো তাপমাত্রিক ধর্ম। গ্যাসের চাপ কি? গ্যাসের চাপ হলো একটা তাপমাত্রিক ধর্ম। এখন আসো, তাহলে আমরা এখন পর্যন্ত কয়টা থার্মোমিটার নাম শিখলাম? একটা হলো পারদ থার্মোমিটার, যেখানে পারদ হলো তাপমাত্রিক পদার্থ আর আয়তনের প্রসারণ হলো তাপমাত্রিক ধর্ম। এরপরে শিখছি অ্যালকোহল, অ্যালকোহলেরও আয়তন প্রসারণ ঘটে। গ্যাসের থার্মোমিটার, এবং গ্যাসে তার কি ঘটে? মূলত একটা নির্দিষ্ট আয়তনে তার গ্যাসের চাপটা পরিবর্তন হয়। এইটা হচ্ছে তাহলে গ্যাসের চাপ কি? তাপমাত্রিক ধর্ম। এখন আমরা শিখবো রোধ। রোধ মানে কি? রোধ মানে হলো যে আমরা একাদশ অধ্যায়ে চলতরিতে গিয়ে রোধ সম্পর্কে অনেক বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো রোধ মূলত হচ্ছে আমাদের বাসাবাড়িতে যে কারেন্ট প্রবাহিত হয় না, এই যে বিদ্যুৎ প্রবাহিত, এই বিদ্যুৎ প্রবাহিত, আমরা তো বিদ্যুৎ প্রবাহিত সবাই জানি, বিদ্যুৎ প্রবাহিত হয় ইলেকট্রিক তারের মধ্য দিয়ে। তো বিদ্যুৎ প্রবাহকে যে বাধা দেয়, বিদ্যুৎ প্রবাহকে কি করে যে বাধা দেয়, তাকেই রোধ বলে। তাকে কি বলে? রোধ বলে। তাহলে এই রোধও কিন্তু একটা, রোধ কি হয়? তাপমাত্রার পরিবর্তন হলে রোধেরও পরিবর্তন হয়। মনে রাখবা, তাপমাত্রার পরিবর্তন হলে রোধের পরিবর্তন হয়। এই রোধের পরিবর্তন আমরা পরিমাপ করে কি করতে পারি? তাপমাত্রা পরিমাপ করতে পারি। সেজন্য রোধ হলো একটা তাপমাত্রিক ধর্ম। রোধ কি? রোধও একটা তাপমাত্রিক ধর্ম। রোধ ইংলিশে বলা হয় রেজিস্ট্যান্স। রোধের ইংলিশ কি? রেজিস্ট্যান্স। তো রোধও একটা কি? রোধ থার্মোমিটার আছে, সেখানে রোধ হলো তাপমাত্রিক ধর্ম। এখন একটা খুব গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার দিয়ে রাখতে পারো, যে থার্মোকাপল। থার্মোকাপলে অনেক জিনিস মনে রাখতে হবে কিন্তু তোমাদের। থার্মোকাপলটা জিনিসটা কি? থার্মোকাপল মূলত একটা থার্মোমিটার। থার্মোকাপল কি? এটা থার্মোমিটার। কোন জায়গায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে গিয়ে শিল্প কারখানায়
পরিমাপ মানে তাপমাত্রা পরিমাপের জন্য এটা ব্যবহার করা হয়। কারণ আমাদের বাসাবাড়িতে তো ছোট স্কেলের খুব বেশি তো তাপমাত্রা তো তৈরি হয় না, যার কারণে ছোট স্কেলের অর্থাৎ কম তাপমাত্রা পরিমাপের থার্মোমিটার হলেই চলে। কিন্তু শিল্প কারখানায় তো অনেক তাপ তৈরি হয়, অনেক তাপমাত্রা তৈরি হয়, যার কারণে এটা এমন একটা বেশি তাপমাত্রা পরিমাপের জন্য একটা থার্মোমিটার প্রয়োজন। এরকম একটা থার্মোমিটার হলো থার্মোকাপল। তো থার্মোকাপল কি দিয়ে তৈরি? তামা আর কনস্ট্যান্টের এক মতো দুইটা ধাতু দিয়ে তৈরি। তামা আর কনস্ট্যান্টের মতো দুইটা ধাতু দিয়ে তৈরি। এই ধাতুর মধ্যে দুইটা ধাতুর কি করা হয়? দুইটা ধাতুর সংযোগ স্থলে তাপমাত্রার পরিবর্তন করা হয়। মনে করে এটা একটা পেন্সিল, এটা একটা কলম, মনে করে এটা দুটা ধাতু। আমরা জাস্ট বোঝার জন্য আমরা এটা হচ্ছে সংযোগস্থল, এই মাঝখানে হচ্ছে যে জায়গায় সংযুক্ত হলো এটা হচ্ছে সংযোগস্থল। এখন এই সংযোগস্থলে কি করলাম? তাপমাত্রার পরিবর্তন করলাম। তাপমাত্রার পরিবর্তন করলে একটা জিনিস পরিবর্তন হয়, সেটার নাম হলো, নতুন একটা জিনিস, সেটা হলো ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স কি ভাইয়া আবার? ইলেকট্রোমোটিভ ফোর্স মানে হলো বাংলায় বলে তড়িৎচালক শক্তি। বাংলায় কি বলে? তড়িৎচালক শক্তি। আমরা এই স্থির তড়িতে গেলে হয়তো ইলেকট্রোমোটিভ ফোর্স নিয়ে পড়ব। তো এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা মূলত পরিমাপ করে তাপমাত্রা বের করা হয়। আমরা জানি যেইটা পরিমাপ করে, যে পারদের ক্ষেত্রে তার আয়তনের পরিবর্তন, আয়তনের প্রসারণ হচ্ছিল, সেটা পরিমাপ করে আমরা তাপমাত্রা বের করছিলাম। আর এখন কি পরিমাপ করে? ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, বাংলায় বলে তড়িৎচালক শক্তি, এইটা পরিমাপ করে তাপমাত্রা নির্ণয় করা হচ্ছে। তার মানে থার্মোকাপলে এই ইএমএফ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। ইএমএফ কি? তাপমাত্রিক ধর্ম। তো এখন আসো, যেটা পরীক্ষায় অনেকবার আসছে এমসিকিউতে, আমরা এমসিকিউগুলো মূলত এই যে পাঠের ওই যে গুরুত্বপূর্ণ সবগুলো তত্ত্বগুলো পড়তেছি, মূলত এমসিকিউ আলাদা করে আসলে খুব বেশি সলভ করতে হয় না, যদি তুমি কি করতে পারো, ম্যাথগুলো ভালো করে বুঝো এবং চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে যাও। ঠিক আছে? তাহলে আসো ইএমএফ এ কতটুক তাপমাত্রা পরিমাপ করতে পারে, ইএমএফ দিয়ে কতটুক তাপমাত্রা পরিমাপ করা যায়, সেটা হলো -200°C থেকে শুরু করে -200°C। ঠিক আছে? -200°C থেকে শুরু করে 1000°C পর্যন্ত। -200°C, 200° না, মাইনাস, তার মানে 0° থেকে অনেক কম, -200°। তো -200°C থেকে 1000°C পর্যন্ত তাপমাত্রা মাপা যায়। এবং এটা আমরা বলছি যে এটা শিল্প কারখানায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আশা করি আমরা অনেক, যে এই পাঁচটা হচ্ছে গ্যাসে কয়টা, পারদ থার্মোমিটার, অ্যালকোহল থার্মোমিটার, এরপরে গ্যাস থার্মোমিটার, রুট থার্মোমিটার এবং শেষে হচ্ছে গিয়ে থার্মোকাপল, এই পাঁচটা থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম কি সেটা বুঝতে পারছো। আর একই সাথে হচ্ছে গিয়ে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প কারখানায় যেটা ব্যবহার করা হয় সেটা কতটুক পরিমাপ করা যায়, -200 থেকে 1000°C। ঠিক আছে? একটা এমসিকিউ আসছিল তোমাদের বোর্ডের মধ্যে, যে নিচের কত ডিগ্রি সেলসিয়াস থার্মোকাপল দিয়ে পরিমাপ করা যায়। তো সেখানে একটা অপশন ছিল যে 700, অনেকগুলো অপশন, -400°C, -300, কিন্তু আমরা তো জানি -200 পর্যন্ত করা যায়, এর নিচে পারা যায় না, মানে -300, 400 এগুলো পরিমাপ করা যায় না। আবার 2000°C দেওয়া ছিল, এখানে আমরা জানি সর্বোচ্চ 1000 পর্যন্ত করা যায়, তার মানে ওই অপশনগুলো হবে না। আরেকটা অপশন ছিল যেখানে মনে হয় এরকম একটা 773 কেলভিন বা এরকম একটা ছিল, 700 কেলভিনের মতো। তাহলে 700 কেলভিনটা কিন্তু আমরা কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসের কনভার্সনগুলো জানি কিভাবে। ডিগ্রি সেলসিয়াস, মনে করো 10°C আছে, এইটার সাথে যদি 273 যোগ করি, 10°C আছে, সেটার সাথে যদি 273, সংখ্যাটা মনে রাখো 273, এই 273 যোগ করলে কি হয়ে যায়, সেটা কেলভিনে পরিণত হয়ে যায়, সেটা কি হয়ে যায়, কেলভিনে পরিণত হয়ে যায়। তাহলে কত হবে, 10°C হয়ে যাবে 283 কেলভিন, 283 কেলভিন এরকম। তাহলে 700 কেলভিনটা কত হবে, এই যে 500°C আশেপাশে কিছু একটা হবে, তার মানে এটা আমাদের রেঞ্জের মধ্যে পড়ে, এই সীমার মধ্যে পড়ে, তার মানে এই যে 700 কেলভিনটা কি করা যাবে, পরিমাপ করা যাবে। ঠিক আছে? প্রশ্ন কিন্তু এই বইয়ের মধ্যে থেকেই আসে, সেজন্য আমাদের বইটা খুব ভালো করে পড়ে আগাতে হবে, সূত্রগুলো আমাদের খুব বুঝতে হবে, এবং কিভাবে তখন আমরা আরেকটা যে জিনিস প্রয়োজন সেটা হলো ম্যাথ অ্যাপ্রোচ করা শিখতে হবে। ম্যাথে কি কি ইনফরমেশন দেওয়া আছে এবং আমরা কি কি সূত্র জানি সেগুলো ব্যবহার করে কিভাবে ম্যাথ সলভ করতে পারি। আমরা কিন্তু এই চ্যাপ্টারে এই টপিকটা মূলত আমরা
এই চ্যাপ্টারটাকে দুই ভাগে ভাগ করছি। আজকে প্রথম পড়বে, এরপরে আরেকটা পড়বে আমাদের তাপের হচ্ছে গিয়ে বিভিন্ন তাপের মাধ্যমে বরফ কিভাবে গলে, পানি কিভাবে হচ্ছে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি পায়, এগুলো অনেক জিনিস শিখবো। ঠিক আছে, ওইটা আরেকটা পড়বে। আজকের পড়বে শুধু হচ্ছে তাপমাত্রা এবং বিভিন্ন বস্তুর উপর তাপমাত্রা, কঠিন বস্তু হলে তাপমাত্রা বাড়ালে কতটুকু বৃদ্ধি পাবে বা এই জিনিসগুলো আমরা শিখবো। ঠিক আছে, তো আসো, এবং এই সংক্রান্ত আমরা ম্যাথগুলো, এই টপিকের ম্যাথগুলোও করব। আজকে এই চ্যাপ্টারের প্রথম পড়ব যেহেতু। এখন আসো, তাপমাত্রার প্রচলিত একক কি? সবচেয়ে প্রচলিত একক মানে সবচেয়ে প্রচলিত মানে মানুষ যেটা সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা হলো ডিগ্রি সেলসিয়াস। সেটা কি? সেটা আমরা পড়ছিলাম যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা সবচেয়ে প্রচলিত একক। তো ডিগ্রি সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক আর উচ্চ স্থিরাঙ্ক আবার কি ভাইয়া? স্থিরাঙ্ক আবার কি? তো যে কোনো একটা স্কেল তৈরি করার জন্য, স্কেল মানে কি? স্কেল মানে আমরা যে বাসা বাড়িতে যে স্কেলগুলো দিয়ে খাতায় রুল করি, এগুলাতে মূলত কি করা হয়? দৈর্ঘ্য পরিমাপ করা হয়। তো থার্মোমিটারও একটা কি? থার্মোমিটার মূলত তাপমাত্রা তৈরি করার একরকম একটা স্কেল, তাপমাত্রা মাপার একটা স্কেল। তো যে কোনো স্কেল তৈরি করার জন্য কি লাগে? মূলত দুইটা নির্দিষ্ট তাপমাত্রা দরকার হয়। দুইটা নির্দিষ্ট কি প্রয়োজন হয়? তাপমাত্রা। এই দুইটা নির্দিষ্ট তাপমাত্রাকেই বলা হয় স্থিরাঙ্ক। স্থিরাঙ্ক, ঠিক আছে? তো মানে এই দুইটাকে আমরা স্থির ধরে নিলাম। এবং সাধারণত ডিগ্রি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এই দুইটা ধরা হয় পানির গলনাঙ্ক আর পানির স্ফুটনাঙ্ককে। নিম্ন স্থিরাঙ্ক ধরা হয় পানির গলনাঙ্ককে, আর উচ্চ স্থিরাঙ্ক ধরা হয় পানির স্ফুটনাঙ্ককে। ঠিক আছে, তো কোনগুলোর ক্ষেত্রে? ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে এবং সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে। তাহলে আমরা যেহেতু এখন সেলসিয়াস স্কেল পড়ছি, তাহলে নিম্ন স্থিরাঙ্ক কত হবে? বরফ গলনের তাপমাত্রা বা বরফের গলনাঙ্ক। বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ গলতে শুরু করে, সেজন্য এটা বরফের গলনাঙ্ক এবং এটা সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। আর উচ্চ স্থিরাঙ্ক কি? উচ্চ স্থিরাঙ্ক হলো পানির স্ফুটনাঙ্ক বা ফুটার যেই তাপমাত্রায় পানি ফুটা শুরু করে, সেটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো ভাইয়া? এখন আসো, তাহলে আরেকটাকে আমরা পড়ি, সেটা হলো এসআই একক। এসআই একক হলো কেলভিন। আন্তর্জাতিক একক কি? তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো কেলভিন। তো কেলভিনের আমরা জানি যে খুব সহজে পরিমাপ করতে পারি, আমরা এটা অলরেডি শিখে ফেলছি। কেলভিন হলো সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার সূত্র হলো সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করা। আমরা দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে শুধু 273 যোগ করলেই হবে, আর মূলত গাণিতিকভাবে বা এটা 273.15 বা 273.15 যেটাই বলো। তো এটা হচ্ছে কেলভিনে নেওয়ার সূত্র। একটা জিনিস মনে রাখা দরকার, যেহেতু আমরা এই চ্যাপ্টারে অনেকবার তাপমাত্রার পরিবর্তন পড়ব। কি পড়ব? তাপমাত্রার পরিবর্তন। তো পরিবর্তন যখন হিসাব করব, তখন সেলসিয়াস স্কেলে পরিবর্তন যতটুক, কেলভিনের পরিবর্তন ততটুক। অর্থাৎ আমি যদি 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করি, তাহলে কেলভিনও দেখা যাবে 10 কেলভিন পরিবর্তন হচ্ছে। কিভাবে আমি একটু বুঝাই, তোমরা যদি একটা ম্যাথের মধ্যে দেখো, যদিও অনেকে বুঝতে পারতেছো জিনিসটা। 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখান থেকে মনে করো 20 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হয়েছে। তো 10 ডিগ্রি মানে কত? 10-এর সঙ্গে 273 যোগ করলে হয় 283 কেলভিন। সেখান থেকে কততে নেওয়া হয়েছে? 20 ডিগ্রি। 20 ডিগ্রি মানে কি? 20-এর সঙ্গে 273 যোগ করলে কত আসে? 293 কেলভিন। তাহলে এখন বিয়োগ করে দেখো তো, 20 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বিয়োগ করলে কত থাকে? 10, ব্যবধান থাকে 10 ডিগ্রির। আর 293 থেকে 283 বিয়োগ করলে কত আসে? সেই 10 কেলভিনই আসে। তার মানে 10 ডিগ্রি পরিবর্তন যেটা, 10 কেলভিন পরিবর্তন একই জিনিস। আবার 10 ডিগ্রি সেলসিয়াস আর 10 কেলভিন কিন্তু একই জিনিস না, পরিবর্তনটা শুধু, পার্থক্যটা একই জিনিস। আচ্ছা, তাহলে এখন একটা মজার জিনিস আমরা শিখি যে কেলভিনের জন্য কিন্তু, কেলভিন যে স্কেলটা, এই স্কেলের কিন্তু যে দুইটা স্থিরাঙ্ক আছে, এটারও কি আছে? দুইটা স্থিরাঙ্ক আছে। এইটার দুইটা স্থিরাঙ্ক কোনটা? এটা কি পানির গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক? না, এই দুইটার হচ্ছে স্থিরাঙ্ক, নিচের স্থিরাঙ্ক হলো পরম শূন্য তাপমাত্রা, আর উপরের স্থিরাঙ্ক হলো পানির ত্রৈধবিন্দু। পানির কি? ত্রৈধবিন্দু। তো
আসেন প্রথমে আমরা শিখি যে পরম শূন্য তাপমাত্রা আবার কি। পরম শূন্য তাপমাত্রা বলতে বোঝায় যেই তাপমাত্রার নিচে আর কখনো যাওয়া সম্ভব না, এমনকি যেই তাপমাত্রার কাছাকাছিও যাওয়া সম্ভব না। কি সম্ভব না? যেই তাপমাত্রা সর্বনিম্ন, যেই তাপমাত্রা পৃথিবীতে আপনি ল্যাবরেটরিতে চেষ্টা করেন আর যেই জায়গায় চেষ্টা করেন এই তাপমাত্রার কাছাকাছি যাওয়া সম্ভব না, সেই সর্বনিম্ন তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। সেই পরম শূন্য তাপমাত্রাটা কি? সেই পরম শূন্য তাপমাত্রাই হচ্ছে 0 কেলভিন। সেই পরম শূন্য তাপমাত্রাকে কত বলা হয়? 0 কেলভিন, কিন্তু ডিগ্রি সেলসিয়াস বলে নাই, 0 কেলভিন। ডিগ্রি সেলসিয়াসে তো খুব সহজে যাওয়া যায়, বরফ হলেই তো 0 ডিগ্রি হয়ে যায়। তাহলে 0 কেলভিন। তাহলে 0 কেলভিন মানে কত? 0 কেলভিন মানে -273.15 ডিগ্রি সেলসিয়াস। 0 কেলভিন মানে কত? -273.15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সংজ্ঞাটা কি পড়লাম? যে সবচেয়ে কম যেই তাপমাত্রায় কাছাকাছি যেতে পারি কিন্তু কখনোই সেই তাপমাত্রা পৌঁছতে পারবো না, তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। বুঝতে পারছো? সর্বনিম্ন যেই তাপমাত্রার কাছাকাছি যাওয়া যায় কিন্তু সেই তাপমাত্রা পৌঁছা যায় না, সেটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমরা কেলভিন স্কেলের দুইটা স্থিরাঙ্কের মধ্যে প্রথম স্থিরাঙ্ক পেয়ে গেলাম, অর্থাৎ এটা নিম্ন স্থিরাঙ্ক, সেটা কি? পরম শূন্য তাপমাত্রা। মান কত? 0 কেলভিন। সেলসিয়াসে কত? -273.15 ডিগ্রি সেলসিয়াস। এখন আসো পানির ত্রৈধ বিন্দু, এটা আরেকটা স্থিরাঙ্ক। তো পানির ত্রৈধ বিন্দু জিনিসটা কি? পানির ত্রৈধ বিন্দু হলো পানির এমন একটা অবস্থা, যে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় একটা নির্দিষ্ট চাপ আছে। আমরা চাপটা এখানে পড়বো, সেটা হলো 0.006037 ATM চাপ। ATM মানে হলো অ্যাটমসফিয়ারিক চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো এটা হলো গিয়ে চাপের একটা একক। তো এটা এককটা কত? 0.006037 তো এই অ্যাটমসফিয়ারিক চাপের মধ্যে কি হয়? একটা তাপমাত্রা আছে যেই তাপমাত্রায় পানি একই সাথে কঠিন অর্থাৎ বরফ, একই সাথে পানি আবার অর্থাৎ তরল, আবার একই সাথে জলীয় বাষ্প অর্থাৎ গ্যাসীয় অবস্থায় থাকে। পানির কয়টা অবস্থা আছে? কঠিন, তরল, বায়বীয়। তো কঠিন তো হচ্ছে বরফ, তরলটা হচ্ছে কি, তাকে আমরা পানি বলি, আর যখন সেটা গ্যাসীয় হয়ে যায় তখন সেটার নাম কি বলি? জলীয় বাষ্প বলি। তাহলে বরফ, পানি এবং জলীয় বাষ্প এই তিন অবস্থায় একসাথে অবস্থান করে সেই তাপমাত্রাটাকেই বলা হয় পানির ত্রৈধ বিন্দু, বা ইংলিশে বলে ট্রিপল পয়েন্ট। তাহলে পানির ত্রৈধ বিন্দু কি? যে তাপমাত্রায় একটা নির্দিষ্ট চাপে, এই চাপটা হলো 0.006037 এই চাপে কি হয়? বরফ, পানি ও জলীয় বাষ্প একসাথে থাকে, বরফ, পানি এবং জলীয় বাষ্প একসাথে থাকে, সেই তাপমাত্রাটাই হচ্ছে গিয়ে পানির ত্রৈধ বিন্দু। তো এটা কত ডিগ্রি সেলসিয়াস? এটা মূলত 0.01 ডিগ্রি সেলসিয়াস, 0.01 ডিগ্রি সেলসিয়াস। সেটার মান কত? 0.01 ডিগ্রি সেলসিয়াস, প্রায় 0 ডিগ্রির কাছাকাছি। তাহলে এটা কেলভিন স্কেলে কত? কেলভিন স্কেলে 273.16। মূলত তো হচ্ছে এই যে 0.273 273.15 এর সাথে কি হয়েছে? এটাকে সেলসিয়াসে নেওয়ার জন্য সেলসিয়াসটা যোগ দিলাম, 0.0 হয়ে গেছে 273.16 কেলভিন। তাহলে 273.16 কেলভিন, এটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। পানির ত্রৈধ বিন্দু যদি আসে তাহলে কি লিখবা? হয় ডিগ্রিতে 0 ডিগ্রিও লিখলে সেটা কারেক্ট হইতে পারে, বাট আমরা মোট কারেক্ট হলো 0.01, 0.01 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলে, কেলভিন স্কেলে কত? 273.16 কেলভিন। ঠিক আছে? তাহলে আমরা কেলভিন স্কেলের দুইটা, এবং এটা পরীক্ষা অনেকবার আসে, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, পানির ত্রৈধ বিন্দু কাকে বলে, এই দুইটা মূলত কি? কেলভিন স্কেলের দুইটা স্থিরাঙ্ক। ঠিক আছে? তো একটা স্কেলের দুইটা স্থিরাঙ্ক নির্ধারণ করতে হয়, এটাই হচ্ছে তার দুইটা স্থিরাঙ্ক। একটা হলো পরম শূন্য তাপমাত্রা, যেটা মানে হচ্ছে সর্বনিম্ন যেই তাপমাত্রার কাছাকাছি যাওয়া যায় সেটাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আর ত্রৈধ বিন্দু হলো যে তাপমাত্রায় পানি, জলীয় বাষ্প এবং বরফ একসাথে অবস্থান করে, সেটাকে বলা হয় কি? পানির ত্রৈধ বিন্দু। একটা হলো 0 ডিগ্রি কেলভিন আর 0 কেলভিন, আর একটা হলো 273.16 কি কেলভিন। এখন আসো যে ফারেনহাইট স্কেল, আমরা ফারেনহাইট স্কেল পড়ছিলাম, যে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হলো এই যে পানির যেই ফারেনহাইটে কি হয়? পানি গলতে শুরু করে, পানির গলনাঙ্ক। তো ফারেনহাইট স্কেলে সেটা হলো 200
সরি 32 ফারেনহাইট। আর উচ্চ স্থিরাঙ্ক কত? সেটা হলো 212 ফারেনহাইট। 212 ফারেনহাইট। একটা হলো 32 ফারেনহাইট নিম্ন স্থিরাঙ্ক, আর উচ্চ স্থিরাঙ্ক যেখানে পানি গলতে শুরু করে, ফুটতে শুরু করে, সেটা হলো 212 ফারেনহাইট। এখন আসো, আমরা 3টা স্কেল যেহেতু শিখছি, 3টা স্কেলের মধ্যে আমাদের কি শিখতে হবে? সম্পর্ক শিখতে হবে। তো আমরা যদি একটু কল্পনা করি কত ডিগ্রিতে পানি, এই সম্পর্কটা কিভাবে আসছে? এটা মুখস্থ সূত্র হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু এই সূত্রটা কোন জায়গা থেকে আসলে সেটা আমাদের জানাটা আমি মনে করি প্রয়োজন। যে আমরা এই সূত্রটা মূলত আসছে যে কোনো একটা ডিগ্রি সেলসিয়াসে, আমরা এইটা সবসময় তুলনা করি যখন হচ্ছে একটার সঙ্গে একটা তাপমাত্রার স্কেলের সঙ্গে আরেকটা স্কেল, বা একটা থার্মোমিটারের সঙ্গে আরেকটা থার্মোমিটারের তুলনা করি, তখন মূলত তুলনা করি পানির গলনাঙ্ক আর পানির স্ফুটনাঙ্ক দিয়ে, পানির গলনাঙ্ক আর পানির স্ফুটনাঙ্ক দিয়ে। তো প্রথমেই বলো যে সেলসিয়াস স্কেলে পানির গলনাঙ্ক কত? গলনাঙ্ক অর্থাৎ গলতে শুরু করে পানি, বরফ থেকে পানি হয় 0 ডিগ্রিতে, আর ফুটতে শুরু করে কখন? 100 ডিগ্রিতে। তাহলে আমরা প্রথমে সি দ্বারা বুঝাবো যে কোনো একটা ডিগ্রি সেলসিয়াস। সি দ্বারা কি বুঝাবো? সেলসিয়াস স্কেলের যে কোনো একটা তাপমাত্রা। সেখান থেকে আমরা বিয়োগ করব কি? সেখান থেকে বিয়োগ করব আমরা পানির, এই যে সেলসিয়াস স্কেলের কততে পানি গলতে শুরু করে, সেলসিয়াস স্কেলে কততে পানি গলতে শুরু করে আমরা এই যে সেটা 0 ডিগ্রিতে পানি গলতে শুরু করে। কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে পানি গলতে শুরু করে। এখন আসো, পানি ফুটতে নিচে লিখবো কি? নিচে লিখবো ফুটতে শুরু করে কখন? 100তে ফুটতে শুরু করে, আমরা আর বিয়োগ করব গলতে শুরু করে কত? গলতে শুরু করে 0 ডিগ্রিতে। এই একই জিনিস আমরা দুনিয়ার যে কোনো থার্মোমিটারের সাথে লিখতে পারবো সমান দিয়ে। তাহলে আসো আমরা ফারেনহাইটের সাথে সমান দিয়ে লিখি। যে কোনো একটা ফারেনহাইট তাপমাত্রা এফ দিলাম, এফ দ্বারা যে কোনো ফারেনহাইট তাপমাত্রা বোঝাচ্ছে, মাইনাস বিয়োগ করলাম কি? ফারেনহাইট স্কেলে কততে পানি গলতে শুরু করে। ফারেনহাইট স্কেলে আমরা জানি বরফ গলতে শুরু করে, পানি গলতে বলতে মানে পানির গলনাঙ্ক বা বরফের গলনাঙ্ক। আমরা পানি গলতে বারবার বলছি, জিনিসটা মূলত হচ্ছে বরফ গলে পানি হবে। বরফ গলে কি হবে? পানি হবে। এটা বরফের গলনাঙ্ক বলবো আমরা। তো বরফের গলনাঙ্ক কত? 32 ডিগ্রি। 32 ডিগ্রি ফারেনহাইটে তো বরফ গলা শুরু করে। আচ্ছা, এখন আসো উচ্চ স্থিরাঙ্ক কত? পানির এই যে সেলসিয়াস স্কেলে উচ্চ স্থিরাঙ্ক হয়, মানে উচ্চ স্থিরাঙ্ক বলতে আমরা এখানে পানির ফুটনাঙ্কটা ধরবো। তো পানির ফুটনাঙ্ক কত? 212। সেখান থেকে বিয়োগ করব নিম্ন স্থিরাঙ্ক। সেখান থেকে বিয়োগ করব কি? নিম্ন স্থিরাঙ্ক। মানে হচ্ছে পানির যেই ফারেনহাইটে পানি গলতে শুরু করে। একইভাবে আমি কিসের জন্য লিখবো? কেলভিনের জন্য লিখবো। তো কেলভিনের জন্য যদি আমি সেটা লিখি তাহলে কত হয়? আচ্ছা, এটা একটু সুন্দর করে লিখি। 212 থেকে বিয়োগ করব যততে গলতে শুরু করে। এখন কেলভিনের জন্য যে কোনো একটা তাপমাত্রা কে? আচ্ছা, কেলভিনের জন্য তো মূলত কেলভিন তো ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে আমরা সহজে তুলনা করতে পারি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে যদি বরফ গলে, তাহলে কেলভিনে কত হবে? 0-এর সাথে 273 যোগ করে ফেললেই হয়ে যাবে। তাহলে বিয়োগ করলাম 273। এটাই তো কেলভিনে 273-এই কি হয়? বরফ গলা শুরু করে। আমরা চাইলে পাশে 273.15 273.15 লিখতে পারি। আচ্ছা, এখন আসো, তাহলে পানি ফুটতে শুরু করে কখন? 373 হবে। 373.1 373.15 মাইনাস কত? পানি বরফ জায়গাটাতে গলতে শুরু করে 273.15। ঠিক আছে, তাহলে আসো এখন এখানে একটু হিসাব নিকাশ করি কি হয়। বা দিয়ে 0, সি থেকে 0 গেলে তো উপরে শুধু সি থাকে, আর 100 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 100ই থাকে। এখানে কি আসে? এফ থেকে যদি আমরা 32 বিয়োগ করি, 32 বিয়োগ করি, তাহলে কি থাকবে? এফ মাইনাস 32ই থাকবে। আচ্ছা, 212 বা 212 থেকে যদি 32 বিয়োগ করি, আমরা এখানে থাকে 180। ঠিক আছে, এখন আসো এখানে কত থাকবে? কে মাইনাস, কে থেকে তো বিয়োগ করতেছি 273.15 বা 273.15। এটা তো বিয়োগ তো আর হবে না, যেরকম আছে সেরকম রেখে দিলাম। নিচে বিয়োগ হবে 373 থেকে 273। এটা বিয়োগ করলে কত থাকে? 100 থাকে। 373 থেকে 273 বিয়োগ করলে তো 100ই থাকবে।
তাহলে দেখো সবগুলার নিচে সি বাই 100, এইটাতে শুধু এফ বা এফ মাইনাস 32/180, এটাতেও একটা আছে কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 100। এবং সবগুলোর নিচে 100 আছে, এইটার নিচে 100 আছে, এইটার নিচে 180 আছে, আর এইটার নিচে 100 আছে। তাহলে 100 আর 180 এগুলাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 20 দ্বারা ভাগ করা যায় সবগুলাকেই, সেজন্য সবগুলাকে আমরা 20 দ্বারা ভাগ করলাম। সর্বোচ্চ 20 দ্বারা ভাগ করা যায়, সেজন্য ভাগ করলাম 20 দ্বারা। তাহলে 20 দ্বারা ভাগ করলে কি আসে একটু দেখি। সি 100কে যদি ভাগ করি 20 দ্বারা, তাহলে কত আসে? 5 20 100, 5। সি বাই 5 সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 9। এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই কত? 100কে আবার ভাগ করলাম 20 দ্বারা, তাহলে কত আসলো? 5। ঠিক আছে, এইটাই মূলত তোমাদের বইয়ে এই সম্পর্কটা আছে, এবং এটা এমসিকিউতে অনেকবার আসে, এই সম্পর্ক থেকে প্রশ্ন আসে। আর কনভার্সন তো আসেই, কনভার্সন যখন আসবে তখন এই সূত্র ব্যবহার করে এই কনভার্সন করতে হবে। ঠিক আছে, মূলত এই জিনিসটা উপরে যেগুলো লিখছি এটা তোমাদের বোঝার জন্য যে এই সূত্রটা কোথায় থেকে আসলো। কারণ পরবর্তীতে তুমি অন্য একটা যদি থার্মোমিটারের সঙ্গে তুলনা করো, তাহলে তোমরা এভাবেই তুলনা করতে পারো। সেটা কত ডিগ্রিতে প্রথমে লিখবা সেই ডিগ্রি, মনে করো রোদের একটা থার্মোমিটার, তাহলে আর মাইনাস কত রোদে পানি কি করে বরফ গলতে শুরু করে সেটা বিয়োগ করবা। আর নিচে কি করবা? নিচে হচ্ছে গিয়ে প্রথমে লিখবা পানি কত ডিগ্রিতে ফুটতে শুরু করে, সরি যে কোনো, আর মাইনাস করবা কত যেটাতে গলতে শুরু করে। ঠিক আছে, এই ওয়েতে মূলত হচ্ছে গিয়ে হিসাবটা আসে, এবং শেষের সমীকরণটা আসে সি বাই 5 সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 সমান হচ্ছে এফ মাইনাস 273.15 বাই 5। এখন বলবা যেহেতু ভাই এইটা গুরুত্বপূর্ণ, তাহলে এইটা রেখে বাকিগুলা মুছে ফেলেন। মুছলাম। এখন আমারে বলো, তোমারে আমি যদি বলি যে 10 ডিগ্রিকে ফারেনহাইটে নিয়ে দেখাও, 10 ডিগ্রিকে কি করবা? ফারেনহাইটে নিয়ে দেখাবা। তাহলে কি করবা? তখন আমার কেলভিনে নাই, শুধু সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে নিতে হবে। তাহলে এই দুইটা সূত্র, প্রথম দুইটা অংশটা আমার লাগবে, প্রথম দুইটা অংশ আমার লাগবে। তাহলে আনলাম সি বাই 5 সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে আমরা তো সি তো জানি, টেম্পারেচার কত? সি সমান হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বসাই ফেলি, সির মান 10 ডিভাইডেড বাই 5 সমান এফ মাইনাস 32। তোমাদের যদি 2025 সালের প্রশ্ন দেখো, তাহলে কিন্তু এই ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্সন করা, ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্সন করা, এখান থেকে সরাসরি 3 মার্কের প্রশ্ন আসছে। সরাসরি কত মার্কের? 3 মার্কের প্রশ্ন চলে আসছে। তাই এই কনভার্সনটাকে ছোট করে দেখার কিছু না, এটা মুখস্থ একদম অনেকবার প্র্যাকটিস করে মনে রাখতে হবে, এবং এই সূত্রটাও মনে রাখতে হবে। এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত? 9। আমাদের তো মূলত ফারেনহাইট বের করতে হবে, এফ এর মানটা বের করতে হবে। আসো এখানে বের করি আমরা এফ এর মান। 10কে 5 দ্বারা ভাগ করলে কত থাকে? 2 থাকে। আর অপর পাশে কত আছে? এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এই 9টাকে এই পাশে যদি নিয়ে আসি কি হবে? গুণ হয়ে যাবে। ভাগ আকারে আছে, নিচে আছে ভাগ আকারে, এই পাশে আনলে গুণ হয়ে যাবে। গুণ মাল্টিপ্লাই হচ্ছে 9 সমান হচ্ছে এফ মাইনাস 32। ঠিক আছে, তাহলে এখানে কত হলো? 9 ইন্টু 2 মানে হচ্ছে 18 বা 18। আর এই পাশে হচ্ছে 32টা কি আকারে আছে? বিয়োগ আকারে আছে। আমাদের তো এফ কে একা করতে হবে, সেজন্য সমীকরণ সমাধানের জন্য এই 32কে এই পাশে নিয়ে আসলাম। ওই পাশে যদি বিয়োগ আকারে থাকে, এই পাশে আসলে কি হবে? যোগ হয়ে যাবে। যোগ 32 সমান হচ্ছে এফ। সুতরাং এখন আমাদের এই পাশে কত আসলো? 8 আর 2 যোগ করলে হয় 10 এর 0, হাতে থাকলো 1, 3 আর 1 4 5, 18 আর 32 যোগ করলে 50 হয়। তাহলে 50, এফ সমান 50 আমরা লিখতে পারি। যখন দুই পাশ একদম হচ্ছে গিয়ে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসি সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা এফ সমান 50 সমান এফ, এটা আমরা সরাসরি লিখতে পারি এফ সমান 50, কোনো চিহ্নের পরিবর্তন করতে হবে না। এফ সমান 50, এটা আসলে মনে রাখায়, সমীকরণের এইসব ব্যাপার মনে রাখা জরুরি। ফিজিক্সের সমীকরণ সমাধান করতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্কিল। ম্যাথের এই স্কিলটা, সমীকরণ সমাধান করতে পারার স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ এখানে।
ঠিক আছে, তাহলে আমরা 10 ডিগ্রি সেলসিয়াসকে কি করে ফেললাম, ফারেনহাইটে কনভার্ট করে ফেললাম। কত ফারেনহাইট আসছে, 50 ডিগ্রি ফারেনহাইট। 50 ডিগ্রি ফারেনহাইট উত্তর চলে আসছে। 50 এফ সমান 50 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে ভাই এখন যদি আমি একটা ফারেনহাইট দিয়ে দেই তাহলে কি তুমি সেটা করতে পারবা? আমি যদি এই তোমাকে 100 ফারেনহাইট, এটাকে তুমি কি করবা, ডিগ্রি সেলসিয়াসে পরিণত করবা। তাহলে কিভাবে করবা, আমরা সি এখন জানি না, আগে এখন শুধু এফ জানি। এফ সমান 100 ডিগ্রি ফারেনহাইট, সি বাই 5 যেরকম আছে রেখে দিব। সূত্র কি, সি বাই 5 সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখন তো এফ জানি, তাহলে এফ এর মান বসায় দেই। এফ এর মান কত, 100। ঠিক আছে, সি বের করতে হবে। তাহলে 100 থেকে যদি 32 বিয়োগ করি কত থাকে, 68 থাকে। তাহলে উপরে থাকলো কত, 68, আর নিচে 9। তো ক্যালকুলেটরে লিখো সি বাই 5 সমান 68 ডিভাইডেড বাই 9। তাহলে সি সমান কত হবে, সি সমান 68 বাই 9 কত আসে, 68 ডিভাইডেড বাই 9, 7.56। 7.56। তো এই 5টা অপোজিট, এইদিকে তো ভাগ আকারে ছিল, ওই দিকে গেলে কি, অপর পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ 5 হয়ে যাবে। সিটাকে একা করে ফেললাম, গুণ 5। এখন সি সমান কত, সি সমান 37.78। 37 পয়েন্ট কত, 78। 37.78। ঠিক আছে, তো এখন আসো, আমাদের এই জিনিসটাতে কনভার্সনগুলো শেখা অনেক জরুরি, এবং আমরা একটু সময় নিয়ে এই ক্লাসগুলোতে আগাবো, খুব তাড়াহুড়া করব না, যাতে আমাদের যখন চ্যাপ্টার পড়তেছি একই সাথে এমসিকিউ সিকিউতে যা আসে সব সলভ হয়ে যায়। তাহলে আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত বলো তো? আমরা চিকিৎসা বিজ্ঞানে তাপমাত্রা পরিমাপ করা হয় ফারেনহাইটে। কোন ডিগ্রিতে, কোন স্কেলে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিমাপ করা হয়। তাহলে আসো, আমরা ফারেনহাইট স্কেলে আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমাদের দেহের তাপমাত্রা কত, 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি 98.4 ডিগ্রি ফারেনহাইটকে তুমি ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করো, এবং এটা খুবই কমন প্রশ্ন, আমাদের দেহের তাপমাত্রা কত, এটা হচ্ছে ফারেনহাইটে আসে, সেলসিয়াসে আসে, এমনকি ক্যালভিনও আসে। তাহলে আসো আমরা জিনিসটা শিখে ফেলি। আমরা তো অলরেডি কনভার্সন শিখে ফেলছি, তাহলে এখানে আমরা যেটা লিখলাম সেটা কোন স্কেলে আছে, ফারেনহাইট স্কেলে। তাহলে এফ এর মান দেওয়া আছে, এফ সমান ফারেনহাইট 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটাকে যদি আমরা সেলসিয়াসে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে লিখবো, সি বাই 5, আমরা সূত্রটা মুখস্থ রাখতে হবে, সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখানে আমরা এফ এর মানটা যদি সরাসরি বসিয়ে ফেলি তাহলে সির মান বের করা কোনো অসুবিধাই না, বা সি ডিভাইডেড বাই 5। এখানে এফ এর মান যদি বসাই কত বসাবো, 98.4 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে বসাই এই মানটা আমরা খুব সহজে পেয়ে যাব, 98.4 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে এই যেই মানটা আসে সি বাই 5, আমরা একদম আস্তে আস্তে ইকুয়েশনটা সলিউশন করতেছি যাতে তোমরা সবাই বুঝতে পারো, 7.378। তাহলে এখন যদি আমরা এই যে এফটা সি কে একা করতে হবে, সি এর নিচে 5 ভাগ আকারে আছে, অপর পাশে নিলে সেটা গুণ হয়ে যাবে। সুতরাং সি সমান কত আসবে, সি সমান এই 7.378 ইন্টু 5 কত আসে, 36.89 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটা সি এর মান আসছে তাহলে এটা কিসে আসবে, ডিগ্রি সেলসিয়াসে আসবে। তাহলে আমরা এই ফারেনহাইট স্কেলে আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রাকে আমরা যখন ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করলাম তখন সেটা কত দাঁড়ালো, 36.89 ডিগ্রি সেলসিয়াস।
আচ্ছা, এখন আমরা তো যদি বলি কেলভিনে প্রকাশ করো, তাহলে কি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে প্রকাশ করে? একদম সহজ, শুধু 273 যোগ করলেই ডিগ্রি কেলভিনে চলে যাবে। কত? 273 যোগ করলেই কেলভিনে চলে যাবে। মাঝে মধ্যে 273.15 এটাও যোগ করতে হয়, বাট আপাতত আমরা 273 যোগ করলেই কেলভিনে চলে যাবে। তাহলে কেলভিন সমান কত হবে? 36.89 প্লাস 273, 273 কত আসে? ক্যালকুলেটরে একটু দেখে। 309.89 কেলভিন, 309.89 কেলভিন। তাহলে আমরা এই যে এইটা হলো কেলভিন স্কেলে আমাদের দেহের তাপমাত্রা 309.89, এইটা হলো আমাদের ডিগ্রি সেলসিয়াসে আমাদের শরীরের তাপমাত্রা 34.89, আর ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা আমাদের দেহের তাপমাত্রা। তাহলে আমরা সব স্কেলে আমাদের দেহের তাপমাত্রাটা আমরা বের করে ফেলছি। পরীক্ষায় যদি মুখস্থ নাও থাকে, আমরা অন্তত যদি ফারেনহাইট স্কেলটা মনে রাখতে পারি 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাহলে আমরা বাকিগুলো কনভার্ট করতে পারবো। আর যদি তোমাদের এমসিকিউতে না আসে, এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসে বা 2 মার্কের প্রশ্নে, 3 মার্কের প্রশ্নে আসে, তাহলে এরকম সূত্র দিয়ে কনভার্ট করে দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে এমসিকিউতে, যে কত ডিগ্রি সেলসিয়াসে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল একই? ফারেনহাইট এবং সেলসিয়াসে কত ডিগ্রি একই, মানে একই টেম্পারেচারে কত সমান হবে? মানে 10 ডিগ্রি সেলসিয়াস সমান তো 10 ডিগ্রি ফারেনহাইট না। 10 ডিগ্রি সেলসিয়াস সমান কি 10 ডিগ্রি ফারেনহাইট? এটা তো সঠিক না। তাহলে তার মানে কোনো একটা টেম্পারেচার আছে যেখানে আমরা এই এত ডিগ্রি সেলসিয়াস সমান এত ডিগ্রি ফারেনহাইট লিখতে পারবো। ধরে নেই সেটা হচ্ছে এক্স, ধরি এক্স ডিগ্রিতে ফারেনহাইট এবং সেলসিয়াস সমান। ঠিক আছে? তাহলে আমরা এখন মূল সূত্র কি ছিল? C/5 সমান F-32/9। তাহলে যেহেতু এক্স ডিগ্রি ফারেনহাইটও হবে, এক্স ডিগ্রি সেলসিয়াসও হবে, দুইটাই সমান হবে, তাহলে সির জায়গায় বসাবো আমরা x/5, আবার এফ এর জায়গায় বসাবো x-32। কারণ কি দুইটা স্কেলের মধ্যেই মানে ডিগ্রিটা সমান হইতে হবে, সেজন্য দুইটাতেই এক্স বসালাম। আচ্ছা, ডিভাইডেড বাই 9। তাহলে আমরা শুধু সমীকরণটা সমাধান করে ফেললেই তো আমাদের উত্তর বের হয়ে যাবে। আমরা আর গুণন যদি করি, x × 9, এই পাশেটা গুণ হয়ে এই পাশে চলে আসবে, x × 9, আর এই 5টা ওই পাশে গুণ হয়ে চলে যাবে, উপরেরটার সাথে গুণ হবে। তাহলে 5 × x সমান কত হবে? 5x। আর 5 × 32 কত হয়? তোমরা একটু ক্যালকুলেটর চেপে দেখো তো। 5 × 32 160 আসে। তাহলে মাইনাস, যেহেতু -32 ছিল, -160। এখন আমরা এই পাশে 5xটা আছে প্লাস আকারে, এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 9x - 5x সমান ওই পাশে কি থাকবে? শুধু -160 থাকবে, -160। 9x থেকে যদি 5x চলে যায়, কত x থাকে? 4x, শুধু বা 4x সমান -160। তাহলে x সমান কত হবে? 4 দ্বারা ভাগ করতে হবে, সুতরাং x সমান -160 ডিভাইডেড বাই 4। তো -160 ডিভাইডেড 160 থেকে 4 দ্বারা ভাগ করলে আসে 40 বা 40, তাহলে আর সামনে একটা মাইনাস থাকবে, তাহলে উত্তর আসবে -40 ডিগ্রি। -40 ডিগ্রিতে সেলসিয়াস আর ফারেনহাইট দুইটাই সমান, সুতরাং আমরা লিখতে পারি, মুখস্থ রেখে ফেলো, এটা এমসিকিউতে আসলে টাস করে উত্তর করে ফেলবা। -40 ডিগ্রি সেলসিয়াস সমান -40 ডিগ্রি ফারেনহাইট। -40 ডিগ্রি সেলসিয়াস সমান -40 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখন আমরা ইনশাআল্লাহ কনভার্সন নিয়ে কোনো প্রবলেম হবে না। ভাইয়া কনভার্সন সংক্রান্ত যতগুলো ম্যাথ আসতে পারে আমরা দেখাই দিচ্ছি। শরীরের তাপমাত্রা, যে কোনো একটা তাপমাত্রা, ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ঠিক আছে, সেলসিয়াস থেকে কেলভিন, সবগুলা ভাইয়া দেখাই দিছি। ঠিক আছে? তাহলে কনভার্সন নিয়ে কোনো প্রশ্ন আসলে যে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে নেওয়ার, আশা করি কোনো সমস্যা হবে না।
এখন আসো আমরা এই চ্যাপ্টারের এতক্ষণ পর্যন্ত যা পড়ছিলাম সেখান থেকে গতে খুব কম প্রশ্নের উত্তর আসে, যদিও এই বেসিকটা আমাদের লাগবে এর উত্তর করতে, কিন্তু সবচেয়ে বেশি যেই জায়গা থেকে প্রশ্ন আসে সেইটা হলো এই দৈর্ঘ্য প্রসারণ সহগ বা দৈর্ঘ্য প্রসারণ নিয়ে, অর্থাৎ কঠিন পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এখন কঠিন পদার্থর তো আকারও আছে, আয়তনও আছে। তো আকার থাকার কারণে তার মধ্যে তার দৈর্ঘ্য আছে, আবার ক্ষেত্রফলও আছে। দৈর্ঘ্য আছে, কি আছে? ক্ষেত্রফল। সেজন্য দৈর্ঘ্যের প্রসারণটা কিভাবে হবে সেটা আমরা প্রথমে দেখব। এইটা যদি দেখে ফেলি, বাকি ক্ষেত্রফল এবং আয়তনেরটা একই ধরনের সূত্র, শুধু সহগগুলা পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা আমরা এখন প্রবেশ করছি। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তাহলে এইটাকে ভাইয়া একদম 5 স্টার দিয়ে রাখি। এই অংশটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এখানে দুইটা সূত্র, মূলত সূত্র একটাই, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তো ঘটনাটা কি করছে আসলে একটু দেখো। আমরা তো জানি কোনো একটা এই অংশের নামটা কি একটু পড়ো তো। পদার্থের তাপীয় প্রসারণ, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। তো তাপীয় প্রসারণ মানে কি? প্রসারণ মানে হলো কোনো কিছু বৃদ্ধি পাওয়া, কোনো কিছু বাড়া। তো তাপীয় প্রসারণ মানে কি? তাপের কারণে কোনো কিছু বাড়ছে। কিসের কারণে? তাপের কারণে কোনো কিছু বৃদ্ধি পেয়েছে। এখন আসো আমি যদি বলি যে কোনো একটা পদার্থের, মনে করো এটা একটা লোহার দণ্ড ছিল। এটা কি? এটা লোহার, ছোট লোহার দণ্ড ছিল। তো এই লোহার দণ্ডের মধ্যে আমি T1 টেম্পারেচার, অর্থাৎ প্রথমে একটা টেম্পারেচারে ছিল, সেটা হচ্ছে কি 10 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। 10 ডিগ্রি সেলসিয়াসে এই লোহার দণ্ডটার দৈর্ঘ্য ছিল L1। L কেন বললাম ভাইয়া? টি কেন বললাম আগে বলি। টি হচ্ছে কি তাপমাত্রার ইংরেজি কি? টেম্পারেচার। টেম্পারেচার থেকে আসছে টি। আর এল আসছে কোথায় থেকে ভাইয়া? দৈর্ঘ্যের ইংরেজি কি? লেন্থ। দৈর্ঘ্যের ইংরেজি কি? লেন্থ। তাহলে L1 মানে কি? প্রাথমিক অবস্থায় লেন্থ কত ছিল, অর্থাৎ দৈর্ঘ্য কত ছিল। তাহলে T1 টেম্পারেচারে লেন্থ ছিল L1। এখন আমি একটু তাপমাত্রা বাড়ালাম। কি করলাম? তাপমাত্রা বাড়ালাম। তো তাপমাত্রা বাড়ানোর কারণে T2 হয়ে মানে টেম্পারেচার আমি T2 করলাম। মনে করে এখানে 10 ডিগ্রি ছিল, এখানে আমি 100 ডিগ্রি করে ফেলছি। কত ডিগ্রি করে ফেলছি? 100 ডিগ্রি। 100 ডিগ্রি করার কারণে তো এই জিনিসটার এই যে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য কিছু বাড়বে। দৈর্ঘ্য কি হবে? কিছু বাড়বে। বেড়ে নতুন যেই দৈর্ঘ্য হলো তা হলো L2। নতুন দৈর্ঘ্য কত হলো? L2। মনে করো আগে এই জায়গায় ছিল, এখন একটু বেড়ে এই জায়গায় চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। তো L1 থেকে T1 টেম্পারেচারে তার দৈর্ঘ্য ছিল L1, T2 টেম্পারেচারে তার দৈর্ঘ্য গিয়ে দাঁড়ালো L2। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো তো ভাইয়া? তো এখন আমাকে একটা জিনিস বলো, যে সব জিনিস কি সমান পরিমাণে বাড়বে? প্লাস্টিককে যদি তাপ দেই তাহলে তার একটা বৃদ্ধি হবে, তার একটা প্রসারণ হবে। আবার যদি লোহাকে আমি তাপ দেই তাহলে লোহার প্রসারণ একটু আলাদা হবে। আবার যদি আমরা তামাকে তাপ দেই, তামার প্রসারণটা আর একটু কম বা বেশি হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা পদার্থের প্রসারণ আলাদা আলাদা হয়। প্রত্যেকটা পদার্থের প্রসারণ আলাদা আলাদা হয়। কারো একই টেম্পারেচার, কারো 100 ডিগ্রি বাড়ালে যতটুকু বাড়বে, কারো 100 ডিগ্রি বাড়ালে তার থেকে বেশি বাড়তে পারে, তাই না? তো এই জিনিসটা কে নির্ধারণ করে? এই জিনিসটা নির্ধারণ করে আলফা। এই আলফা, আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। আলফা কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। কোন পদার্থের কতটুকু বাড়বে, এইটা প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা দৈর্ঘ্য প্রসারণ সহগ রয়েছে। কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা। আচ্ছা, তো আলফা মানে কি? আমরা যখন সূত্রটা দেখব তখন আমরা আলফা মানে কি সেটা আরো একটু সহজে বুঝতে পারবো। তাহলে আসো আমরা এখন দেখি, এই যে আলফাও চিনলাম, T1 টেম্পারেচারে L1 ছিল, T2-তে L2 হয়ে গেল। এখন আমাদের প্রথম উদ্দেশ্য হলো এই L2 বেড়ে যে নতুন দৈর্ঘ্য হলো, এই দৈর্ঘ্যটা কতটুকু হইল, কতটুক নতুন। আগে মনে করো ছিল 1 মিটার, তো এটা বেড়ে কি এখন 1.2 মিটার হইছে না কত হইছে, সেটা আমাদের দেখা উদ্দেশ্য। তাহলে আসো এই সূত্র, কোন সূত্র দিয়ে আমরা এটা দেখতে পারবো? তো এইটা হচ্ছে কি এই সূত্রটা, L2 সমান নতুন একটা দৈর্ঘ্য পাবো, এই L2। L2 সমান কি? L1 প্লাস
যেহেতু বৃদ্ধি পাচ্ছে, কার থেকে বৃদ্ধি হচ্ছে? L1 থেকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে L1 এর সাথে নতুন কিছু একটা যোগ করতে হবে। আগের তো L1 ছিলই, আগে তো মনে করো 10 মিটার ছিল, এইটার সাথে নতুন কিছু একটা যোগ করতে হবে। তাহলে L1 প্লাস আলফা L1, আলফা হলো কি দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই তিনটা জিনিস গুণাকারে আছে। এই আলফা আর L1 আর T2 মাইনাস T1, এই তিনটা জিনিস গুণাকারে আছে। আলফা, L1 আর T2 মাইনাস T1, এই তিনটা জিনিস একসাথে গুণাকারে আছে। এই তিনটা জিনিস গুণ করে কার সাথে যোগ করতে হবে? L1 এর সাথে যোগ করতে হবে। এই তিনটা জিনিস দ্বারা বোঝাচ্ছে মূলত কতটুকু বৃদ্ধি পাইছে সেটা। এই তিনটা জিনিস দ্বারা কি বোঝাচ্ছে? নতুন বৃদ্ধি কতটুকু হয়েছে। মনে করো 0.2 মিটার নতুন বাড়ছে, তাহলে এই পুরো অংশটা এই 0.2 মিটার বোঝাবে। আর L1 তো কি ছিল? আগেই ছিল। L1 কি ছিল? আগেই তো L1 ছিল, সেটার সাথে এই 0.2টা যোগ হবে, তখন আমরা নতুন দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমরা নতুন দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় সেটা শিখে ফেললাম। এখন আসো, যদি বলে শুধু বাড়ছে কতটুক, শুধু বাড়ছে কতটুক, শুধু বাড়ছে কতটুক কোনটা দ্বারা বুঝবো? এই অংশটা শুধু বাড়ছে বোঝায়। তাহলে এই অংশ যদি বাড়ছে বোঝায়, আচ্ছা বাড়ছে আর কিভাবে বুঝতে পারি? আমরা নতুনটা থেকে আগের দৈর্ঘ্যটা যদি বিয়োগ করি, তাহলে আমরা কতটুকু বাড়ছে সেটা বুঝতে পারবো। তাহলে L1টা সূত্রের এই পাশে ডান পাশে আছে, এটা যদি বাম পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হবে। দেখো তো নতুন সূত্র কি দাঁড়ায়? L2 মাইনাস L1। তাহলে L2 মাইনাস L1 দ্বারা কি বোঝাচ্ছে? কতটুকু বৃদ্ধি পাইছে সেটা বোঝাচ্ছে। L2 মাইনাস L1 দ্বারা কি বোঝাচ্ছে? কতটুকু বৃদ্ধি। আচ্ছা, বৃদ্ধি মানে কি? পরিবর্তন। তো পরিবর্তনকে কিভাবে প্রকাশ করা যায়? ডেল এল দ্বারা প্রকাশ করা যায়। ডেল এল, যে কোনো কিছুর পরিবর্তনকে ডেল দ্বারা প্রকাশ করা যায়। এখানে L2 মাইনাস L1 দ্বারা এল এর পরিবর্তন অর্থাৎ লেন্থের পরিবর্তন বোঝাচ্ছে, সেজন্য আমি এটাকে ডেল এল লিখতে পারি, কোনো অসুবিধা নাই। আমি এই যে T2 মাইনাস T1, এটা দ্বারা কি বোঝাচ্ছে? অনেক সময় দেখবা আপনার প্রশ্নের মধ্যে T2 দেওয়া নাই, T1ও দেওয়া নাই, দেওয়া আছে শুধু পরিবর্তন কতটুকু হয়েছে। তো পরিবর্তন কতটুকু হয়েছে এটাকে আমরা ডেল টি দ্বারা প্রকাশ করতে পারি। ডেল টি বা ডেল, তার মানে এই যে T2 মাইনাস T1 এর পরিবর্তে ডেল 2 ব্যবহার করতে পারি। অথবা যদি আমাদের এই ডেল টি এগুলা নাম মনে রাখতে হয়, তাহলে আমাদের যখন শুধু পরিবর্তন বলে দিবে, তখন আমরা সরাসরি লিখবো T2 মাইনাস T1 সমান মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি সেলসিয়াস। এটার দ্বারা কি বুঝাবে? শুধু পরিবর্তন কতটুকু, বৃদ্ধি কতটুকু পাইছে সেটা বুঝাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা প্রত্যেকটা জিনিস আরো একটু ক্লিয়ার হয়ে আগাই। L2 মাইনাস L1, ঠিক আছে? তো L2 মাইনাস L1 মানে কি? শুধু এই পাশটা থাকবে আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, এই অংশটা শুধু থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা দ্বারা কি বোঝাচ্ছে? L2 মাইনাস L1 মানে কতটুকু বৃদ্ধি পাইছে শুধু সেটা বোঝাচ্ছে। আর L2 দ্বারা কি বোঝায়? নতুন দৈর্ঘ্য, বৃদ্ধি পাওয়ার পরে নতুন দৈর্ঘ্য কতটুকু হয়েছে সেটা বোঝায়। আচ্ছা, এখন আসো আমরা যদি আলফা কি সেটা বের করার চেষ্টা করি। দেখো তো এই সূত্রের মধ্যে L2 মাইনাস L1, এইটা তো সূত্র। তো এইখানের মধ্যে যদি আমরা আলফাটা বের করতে চাই, তাহলে আলফার সাথে বাকি যে দুইটা গুণাকারে আছে, এটা যদি এই পাশে এনে ভাগ করে দেই, তাহলে তো আলফা বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? আলফা। তাহলে আসো আমরা আলফাটা বের করি। আলফা সমান কি হবে? এই পাশে ছিল L2 মাইনাস L1, এটা উপরে থাকবে L2 মাইনাস L1। আর আলফার সাথে গুণাকারে কারা ছিল? L1 আর T2 মাইনাস T1। তাহলে এটা নিচে ভাগ হয়ে যাবে L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে আলফা কি পেলাম আমরা? আলফা হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটা হলো, কখনো যদি তোমাকে প্রশ্ন করে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি, কত বা কিভাবে বের করতে হয়, তাহলে সূত্রটা হলো এইটা। আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে? প্রথম সূত্র হলো এইটা, L2 সমান কত? সেখান থেকে আমরা খুব সহজেই জাস্ট L1টাকে এই পাশে নিয়ে আসলেই বাকি এটুকু দ্বারা কি বোঝায়? কতটুকু পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমি একটু পাশে লিখে দেই যে এটা হচ্ছে গিয়ে নতুন দৈর্ঘ্য, এটা দ্বারা বোঝায় নতুন দৈর্ঘ্য L2। আর L2 মাইনাস L1 দ্বারা বোঝায় দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন। আর এই আলফা মানে কি? আলফা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ।
দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই তিনটা জায়গা থেকে মূলত সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আমরা মূলত যদি এই একটা সূত্রই জানি, মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা সমীকরণ সমাধান করতে পারি, তাহলে বাকি সূত্র আমরা আমাদের মুখস্থ না করলেও চলবে। আমরা এই সূত্র যদি বুঝে বুঝে পড়তে পারি, আমি ভাইয়া তো বুঝাই দিছি যে L2 মানে নতুন দৈর্ঘ্য, L1 মানে কি আগে যে দৈর্ঘ্য ছিল সেটার সাথে যোগ হয়েছে কি আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। এইটা দ্বারা কি বুঝাচ্ছে, এই অংশ দ্বারা বুঝাচ্ছে কতটুকু বৃদ্ধি পাইছে সেটা বুঝাচ্ছে, বা কতটুকু হ্রাস পেয়েছে। আমরা দুই একটা ম্যাথ দেখবো যে হ্রাসও পেয়েছে। মাঝে মধ্যে টেম্পারেচার যদি বাড়ায় তাহলে যেভাবে বৃদ্ধি পায়, তার মানে টেম্পারেচার কমালে কি হবে, হ্রাস পাবে। আমরা সেই মেথড দেখবো। এই সূত্র থেকে যদি বলে যে সব কিছু দেওয়া আছে, শুধু T2 বের করো, যে কতটুকু তাপমাত্রা, অথবা বলে দিতে পারে কতটুকু তাপমাত্রা বাড়ালে আমাদের এইটার প্রসারণ 0.2 পরিমাণ ঘটবে, তখন আমরা কি বের করব, T2 মাইনাস T1টা বের করব। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, যেইটা আমাদের বলবে আমরা সূত্র, সেজন্য শুধু মুখস্থ করলে হবে না, প্রত্যেকটা অংশ দ্বারা কি বুঝাচ্ছে সেটা যদি মনে রাখতে পারি, তাহলে এই রিলেটেড যে কোনো ম্যাথ আসুক আমরা পারবো, ক্র্যাক করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসো আমরা যদি দৈর্ঘ্য প্রসারণটা বুঝতে পারি, তাহলে ক্ষেত্রফল প্রসারণ আর আয়তন প্রসারণ বোঝা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো কঠিন পদার্থের ক্ষেত্রফলের প্রসারণ কিভাবে হবে, একইভাবে মনে করো আগে তো শুধু দৈর্ঘ্য ছিল, এখন মনে করো এরকম একটা চতুর্ভুজের মতো একটা জিনিস আছে, বা আয়তক্ষেত্রের মতো একটা জিনিস আছে। ঠিক আছে, তো এই জিনিসটার তো এখন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয়, ক্ষেত্রফল হয়। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয়, ক্ষেত্রফল হয়। তাহলে T1 টেম্পারেচারে তার একটা ক্ষেত্রফল ছিল। T1 টেম্পারেচারে ক্ষেত্রফলের, T1 মানে তো টেম্পারেচার 1, আর ক্ষেত্রফলের ইংরেজি কি বলো তো, এরিয়া। এরিয়ার এ আমরা নিয়ে আসবো A1। T1 টেম্পারেচারে তার ক্ষেত্রফল কত ছিল, A1। আর T2 টেম্পারেচারে তার ক্ষেত্রফল হয়ে গেছে কত, A2। T2 টেম্পারেচারে তার ক্ষেত্রফল কত হয়েছে, A2 হয়েছে। এবং তার মানে এখন আমাদের আগে যেরকম দৈর্ঘ্যের প্রসারণের জন্য একটা দৈর্ঘ্য প্রসারণ সহগ ছিল, এখন ক্ষেত্রফলের প্রসারণের জন্য ক্ষেত্রফল প্রসারণের একটা সহগ লাগবে। সেই সহগের নাম হলো বিটা। সেই সহগের নাম কি, বিটা। বিটা কিভাবে লিখবো, বি কে বাঁকা করে লিখলেই বিটা হয়ে যাবে। বি কে এরকম একটা বাঁকা টান দিব, এরপরে বি লিখলেই বিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা দেখি তো নতুন যেই ক্ষেত্রফল হলো সেই ক্ষেত্রফলটা কত। একই সূত্র, A2 সমান A1 প্লাস বিটা ইন্টু, শুধু আলফার জায়গায় কে বসছে, বিটা বসছে। আলফা তো ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর বিটা কি, ক্ষেত্রফল প্রসারণ সহগ। বিটা কি, ক্ষেত্রফল প্রসারণ সহগ। বিটা ইন্টু A1 ইন্টু T2 মাইনাস T1। আগের বার আমরা কি পড়ছিলাম, L2 সমান L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। আর এখন আমরা পড়তেছি ক্ষেত্রফলের ক্ষেত্রে A2 সমান A1 প্লাস বিটা A1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, একদম সেম সূত্র, শুধু এল এর জায়গায় বসছে এ, আর আলফার জায়গায় বসছে বিটা, আর কিছুই চেঞ্জ নাই, একদম হুবহু সেম সূত্র। তাহলে এখান থেকে যদি ভাইয়া বলি যে ক্ষেত্রফলের পরিবর্তন কতটুকু হয়েছে, কিভাবে বের করবা, ক্ষেত্রফলের পরিবর্তন মানে A2 মাইনাস A1, তাহলে A1টাকে এই পাশে নিয়ে আসলে কি আসবে, A2 মাইনাস A1। এই অংশটা দ্বারা কি বোঝায়, শুধু পরিবর্তন বোঝায়। তাহলে বিটা ইন্টু A1 ইন্টু T2 মাইনাস T1। এখান থেকে আমরা কি পাবো, শুধু ক্ষেত্রফলের পরিবর্তন কতটুকু হয়েছে, অর্থাৎ বৃদ্ধি কতটুকু পাইছে সেটা আমরা পাবো। ঠিক আছে, এখন যদি আমি প্রশ্ন করি ভাইয়া এখান থেকে বিটা এর মান বের করো, তাহলে কিভাবে আমরা বের করব সেটা আসেন। এই তো এই সূত্রে শুধু বিটার সাথে যেই অংশটা গুণ আছে অপর পাশে নিয়ে ভাগ করে দিলে বিটা বের হয়ে যাবে। তাহলে কি করব, বিটা সমান উপরে কি ছিল, A2 মাইনাস A1, উপরে লিখলাম A2 মাইনাস A1, আর বিটার সাথে কে গুণ আকারে ছিল, আগের মতোই A1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে নিচে A1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে বিটা বের হয়ে গেল। কি বের হয়ে গেল, বিটা বের হয়ে গেল। এখন ভাইয়াকে একটা জিনিস বলো, আমাদের এগুলো তো আর সূত্র আমরা সহজে মনে রাখতে পারবো ইনশাল্লাহ। ভাইয়া টেকনিক বলে দিচ্ছি যে কিভাবে একই জিনিস বারবার রিপিট হচ্ছে। এল এর জায়গায় শুধু এ আসছে, এল মানে লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্যের বৃদ্ধি কতটুকু হচ্ছে, আর এটা মানে এ এরিয়া, এরিয়া হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জায়গায় সেজন্য এল এর জায়গায় এ আসছে, আর কিছুই না। আর ওইটাতে ছিল আলফা, এখানে আসছে বিটা, সব কিছু সমান সমান। তো এখন আমাকে বলো যে দৈর্ঘ্য যখন প্রসারিত হইল,
তখন কয় দিকে প্রসারিত হয়েছে? একদিকে। দৈর্ঘ্য যখন প্রসারিত হয়েছে শুধু দৈর্ঘ্যের দিকে প্রসারণ হয়েছে। আর যখন ক্ষেত্রফলের প্রসারণ হচ্ছে তখন কয় দিকে প্রসারণ হচ্ছে? দুই দিকে প্রসারিত হচ্ছে, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো তার মানে আমরা যখন ক্ষেত্রফলের প্রসারণটা হিসাব করছি তখন মূলত দুই দিকে প্রসারণ, এদিকে দৈর্ঘ্যের দিকে আবার প্রস্থের দিকে। তাহলে এই যে এখন যে আমরা বের করলাম বিটা অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগটা আগের যে আলফা ছিল দৈর্ঘ্য প্রসারণ সেটার দ্বিগুণ হবে না? সেটার কি কয় গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে আমরা এটা লিখতে পারি বিটা সমান 2 আলফা। 2 আলফা মানে কি? আলফার দ্বিগুণ, আলফার দ্বিগুণ। তার মানে বিটা যেহেতু দুই দিকে প্রসারিত হচ্ছে সেজন্য আলফার দ্বিগুণ। আর আলফা কয় দিকে প্রসারিত হয়? একদিকে প্রসারিত হয়। তাহলে আলফাকে যদি 2 দ্বারা গুণ করি কি বের হবে? বিটা বের হবে। এই জায়গাতে এইটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আলফা সমান বিটা সমান 2 আলফা। বিটা সমান কি? 2 আলফা। কেন? কেউ যদি প্রশ্ন করে কেন বিটা সমান 2 আলফা, বলবা আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, সেজন্য এটা একদিকে প্রসারিত হয়। আর বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ, দুই দিকে প্রসারিত হয় দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, সেজন্য আলফাকে 2 দ্বারা গুণ করলে অর্থাৎ আলফা গুণ 2 সমান হচ্ছে বিটা। 2 আলফা সমান বিটা। এখন আসো, যদি তোমরা ক্ষেত্রফলটা বুঝে ফেলো তাহলে দৈর্ঘ্য বোঝা একদম আয়তনটা বোঝা একদম সহজ। তো আয়তন জিনিসটা কি? আয়তন হলো কোনো জিনিসের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা সহজে যদি বুঝি তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থের সাথে উচ্চতা, অর্থাৎ 3 দিকে সেটা বাড়বে। কয় দিকে বাড়বে? 3 দিকে বাড়বে। তাহলে আমরা কি বলতে পারি? কিন্তু সূত্র তো 3 দিকে বাড়ুক আর 5 দিকে বাড়ুক আর 2 দিকে বাড়ুক কোনো অসুবিধা নাই, সূত্র আমাদের আগের মতোই থাকবে। আমরা কোনো এইটা হচ্ছে কি একটা 3D জিনিস আঁকি। এই মনে করো একটা আয়তাকার ঘনবস্তু, এটা কি আয়তাকার ঘনবস্তু, এটাকে আমরা কি দিলাম? তাপ দিলাম। এইটাকে যদি আমরা তাপ দেই তাহলে এটার আয়তন বাড়বে। কি বাড়বে? আয়তন বাড়বে। মনে করো T1 টেম্পারেচারে এটার আয়তন ছিল, আয়তনের ইংরেজি কি? ভলিউম। ভলিউম থেকে আসছে ভি, ভলিউম থেকে কি আসছে? ভি। তাহলে টেম্পারেচার 1 এ ছিল তার ভলিউম 1, মানে আয়তন ছিল V1। আর টেম্পারেচার যখন 2 করলাম, মানে টেম্পারেচারটা বাড়ালাম, বাড়ানোর পরে সেটা T2 হলো, তাহলে তাপমাত্রা T2 হলে সেটার আয়তন হয়ে যাবে V2, সেটার আয়তন হয়ে যাবে কি? V2। এবং আরেকটা কি জিনিস লাগবে? আমরা জানি প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা সহগ থাকে। দৈর্ঘ্যের জন্য সহগ আছে, প্রস্থের জন্য এই যে ক্ষেত্রফলের জন্য সহগ আছে, তার মানে আয়তনের জন্য একটা সহগ থাকবে। আয়তনের সহগটার নাম হলো গামা। আয়তনের সহগটার নাম কি? গামা। এটার নাম কি? গামা। তাহলে আসো আমরা যদি সূত্রের মধ্যে যাই তাহলে নতুন যে আয়তন হলো V2, V2 সমান কি? একদম আগের মতো সূত্র V1 প্লাস, আগে শুধু L1 ছিল বা A1 ছিল, এখন কি আসছে? V1 ছিল, V1 আসছে। কারণ কি? এখন আমরা আয়তন পরিমাপ করতেছি। তাহলে V2 সমান V1 প্লাস গামা। এখন কি আসবে? গামা। গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1, গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে? এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় নতুন আয়তন, এটা দ্বারা বোঝায় নতুন আয়তন। আচ্ছা, আর আয়তনের বৃদ্ধি কতটুকু হয়েছে সেটা কিভাবে বের করব? আয়তন বৃদ্ধি পাইছে কতটুক? আমরা জানি V2 থেকে V1 বিয়োগ করলে আয়তনের বৃদ্ধি বের করতে পারবো। তাহলে V2 মাইনাস V1, আর এই অংশটা দ্বারা বৃদ্ধি বোঝায় না, ওই পাশে শুধু ওই অংশটাই থাকবে, সমান গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1, গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1। এই অংশ দ্বারা কি বোঝাবে? আয়তনের কতটুকু বৃদ্ধি পাইছে। V1 থেকে V2 থেকে V1 বিয়োগ করছি মূলত। তো এই অংশটা দ্বারাই মূলত V2 মাইনাস V1 দ্বারা পরিবর্তন বোঝায়, আর সমান কি আসবে? গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1। এখন আসো আমরা যদি কি করি? গামাটা বের করার চেষ্টা করি, তাহলে কি হবে? গামা সমান, এই পাশে আছে V2 মাইনাস V1, লিখলাম V2 মাইনাস V1, আর গামার সাথে কি গুণাকারে আছে? V1 ইন্টু T2 মাইনাস T1, V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে V2 মাইনাস V1 কে যদি V1 ইন্টু T2 মাইনাস T1 দ্বারা ভাগ করি তাহলে কি বের হয়ে যাবে? গামা বের হয়ে যাবে। এটা কি? এটাকে বলে গামা। কি? গামা হলো আয়তন প্রসারণ সহগ। এখন যদি ভাইয়া বলি যে দৈর্ঘ্য প্রসারণ যখন ঘটছিল তখন হচ্ছে একদিকে ঘটছিল,
ক্ষেত্রফল যখন প্রসারণ করছিল তখন দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিকে প্রসারণ করছিল, সেজন্য আমরা লিখছিলাম যে বিটা সমান দৈর্ঘ্য প্রসারণ সহগ বিটা সমান 2 আলফা। এখন আমাকে বলো ক্ষেত্রফল আয়তন যখন প্রসারণ করছে তখন কয় দিকে প্রসারণ করছে? 3 দিকে প্রসারিত হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 দিকে যদি প্রসারিত হয় তাহলে আলফার কত গুণ হবে? আলফার 3 গুণ হবে। তাহলে গামা সমান 3 আলফা। গামা সমান কত? 3 আলফা। আমি সোজা করে লিখি গামা সমান 3 আলফা। এটাও 3 স্টার দিয়ে রাখো ভাইয়া। এটা পরের পেজে আবার গিয়ে আমি রিপিট করব, যে আবার একবার দেখাই দিব সম্পর্কটা। বিটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা। বিটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা। ঠিক আছে, ক্লাসের মধ্যেই সূত্র মুখস্থ করে ফেলতে হবে, আর ক্লাসের মধ্যেই আমরা অঙ্ক সমাধান করে ফেলবো। ক্লাস করতে করতে আমরা যেই নোট নিব সেই নোটই আমাদের জন্য একটা রিভিশন ম্যাটেরিয়াল হয়ে যাবে। ঠিক আছে, আর ভাইয়া তো এই ম্যাথগুলা হচ্ছে যেই ম্যাথগুলা করাবো, এমসিকিউগুলা যেগুলা ক্লাসের মধ্যেই আমি বলে দিচ্ছি, এগুলা প্র্যাকটিস শিটে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম যে কোনো জিনিসের যখন তাপ দেই তখন দৈর্ঘ্য প্রসারণ করতে পারে। তো দৈর্ঘ্য প্রসারণ এর জন্য আমরা নতুন দৈর্ঘ্য হলে কি হবে? L2 সমান L1 প্লাস L1 আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। T2 মানে হচ্ছে গিয়ে পরবর্তী তাপমাত্রা, T1 মানে আগের তাপমাত্রা। কখনো শুধু যদি বৃদ্ধি দিয়ে দেয় তাপমাত্রা তখন আমরা T2 সমান T2 মাইনাস T1 সমান ওই বৃদ্ধিটা লিখে ফেলবো, কারণ T2 মাইনাস T1 দ্বারা পরিবর্তনটাই বোঝায়, বৃদ্ধি কতটুকু হয়েছে সেটাই বোঝায়। তো এরপরে আমরা একই জিনিস আমরা রিপিট করলাম ক্ষেত্রফলের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে। ঠিক আছে, তো ক্ষেত্রফলের ক্ষেত্রে নতুন সহগের নাম কি? বিটা। তো ক্ষেত্রফল প্রসারণ সহগ। তো বিটা সমান কি? 2 আলফা। আবার গামা সমান কি? গামা হচ্ছে কি আয়তন প্রসারণ সহগ, গামা সমানও 3 আলফা। গামা সমান কত? 3 আলফা। আর বিটা সমান কত ছিল? 2 আলফা ছিল। তাহলে এখন আমরা আলফা বিটা গামা এগুলার একটু সম্পর্ক দেখব এবং এগুলার একক কি হয় সেটা আমরা দেখব। তো প্রথমত আলফা বিটা গামা এই সবগুলার একক হচ্ছে কেলভিন ইনভার্স 1। এবং এগুলা মানে কি আমরা যদি একটু দেখি, আমরা যে কোনো একটা যদি দেখি তাহলে আলফার যদি আমরা সূত্রটা লিখি, আমরা কি পড়ে আসছিলাম? আলফা সমান V2 মাইনাস V1 ডিভাইডেড বাই আলফা তো হচ্ছে গিয়ে লেন্থের, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো L2 মাইনাস L1 মানে কি বোঝাচ্ছে? লেন্থের পরিবর্তন। কিসের পরিবর্তন? লেন্থের পরিবর্তন। আর L1 এই যে লেন্থের পরিবর্তন, এইটার একক কি? এটা মনে করো SI এককে আছে, সেটা মিটার। আবার নিচে আবার L1 দ্বারা ভাগ করলাম। L1 মানে কি? প্রাথমিক কি ছিল? প্রাথমিক যেই দৈর্ঘ্য ছিল সেইটা। তাহলে L1 এর একক মিটার। উপরে L2 মাইনাস L1 এর একক মিটার, নিচে L1 এর একক কি? মিটার। আর এইখানে T2 মাইনাস T1 দ্বারা কি বোঝাচ্ছে? কেলভিনে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। কিসের পরিবর্তন হচ্ছে? তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তাহলে কেলভিন, এই যে তাপমাত্রার পরিবর্তন হোক বা তাপমাত্রা হোক, তো আমরা যখন এটা কেলভিনে লিখবো এখানে শুধু কেলভিন থাকবে, নিচে কি আছে? কেলভিন আছে। তাহলে এটা যদি এম আর এম কাটা চলে যাবে, থাকবে কি? শুধু 1/k থাকবে, শুধু 1/k থাকবে। 1/k কে আমরা কি লিখতে পারি? k ইনভার্স 1। 1/k কে আমরা কি লিখতে পারি? k ইনভার্স 1। ঠিক আছে, তাহলে এই একইভাবে আমরা যদি এটা আয়তনের ক্ষেত্রে লিখি, উপরে হচ্ছে গিয়ে মিটার, ক্ষেত্রফলের ক্ষেত্রে লিখলে মিটার স্কয়ার, নিচে মিটার স্কয়ার কাটা চলে যাবে। আয়তনের ক্ষেত্রে লিখলে মিটার কিউব কাটা চলে যাবে। শুধু থাকবে কি? নিচে কেলভিনটা থাকবে, T2 মাইনাস T1 এর কেলভিনটা থাকবে। তাহলে সব ক্ষেত্রেই আমরা দেখলাম আলফা বিটা এবং গামা সবগুলার একক হচ্ছে কি? কেলভিন ইনভার্স 1। সবগুলার একক কি? কেলভিন ইনভার্স 1। সবগুলার একক কি? কেলভিন ইনভার্স 1। এখন তিনটা প্রসারণ সহগেরই আমরা কি শিখবো? তিনটা প্রসারণ সহগের মাত্রা শিখবো। আমরা যেরকম বেগের মাত্রা শিখছিলাম, আয়তন, বিভিন্ন জিনিসের আমরা মাত্রা শিখছিলাম, সেই একই রকম তাপমাত্রার মাত্রা কি বলতো? টেম্পারেচার। টি হলো তাপমাত্রার মাত্রা, তো টেম্পারেচারের মাত্রা। তাহলে কেলভিন ইনভার্স 1 আমরা দেখতেছি হচ্ছে তা এককটা। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এই জিনিসটা তাপমাত্রার অপোজিট, তাপমাত্রার
অপোজিট, ইনভার্স, তাপমাত্রার ইনভার্স। তাহলে এইটাও কি হবে, তাপমাত্রার এটার মাত্রাটা হবে কি টেম্পারেচারের ইনভার্স, এটার মাত্রাটা কি হবে টেম্পারেচারের ইনভার্স। আমাদের এগুলা প্রতিপাদন আপাতত শিক্ষা হচ্ছে গিয়ে শিখে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আমরা যদি শুধু জিনিসটা মনে রাখতে পারি, পরীক্ষা তো তোমাদের আসবে যে মাত্রা কত টি ইনভার্স 1, আর একক কি, এই একক হচ্ছে কেলভিন ইনভার্স 1, সো কে ইনভার্স 1, একক হচ্ছে কে ইনভার্স 1, মাত্রা হচ্ছে টি ইনভার্স 1। এখন আমরা তো কিছু এই সম্পর্কগুলো তো ইতিমধ্যে শিখে আসছি যে বিটা সমান 2 আলফা আর গামা সমান 3 আলফা। তো এখান থেকে আমরা বলো তো সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে আলফা। যে কোনো জিনিসের, মনে করো আমরা যদি লোহার আলফা দেখি, তাহলে কোনো বস্তু, যে কোনো কঠিন বস্তুর আলফাটা হবে সবচেয়ে ছোট, এরপরে হবে বিটা, এরপরে হবে গামা, এরপরে হবে কি গামা। কারণ অলরেডি তো আমরা জানি, মনে করো একটা জিনিসে আলফা দেওয়া আছে, তাহলে সেটার বিটা তো হচ্ছে গিয়ে সেই আলফার দ্বিগুণ হবে, গামাটা 3 গুণ হবে। তাহলে আমাদের যদি প্রশ্ন করে যে কোন প্রসারণ সহগটা সবচেয়ে বড় হবে, তাহলে আমরা বলবো গামা, অর্থাৎ আয়তন প্রসারণ সহগটা সবচেয়ে বড় হবে। আয়তন প্রসারণ সহগটা কি হবে সবচেয়ে বড় হবে। অর্থাৎ কোনো জিনিসকে তাপ দিলে সবচেয়ে বেশি বাড়বে কে? কোনো জিনিসের কে তাপ দিলে যেহেতু 3 দিকেই বাড়ছে, তাহলে আয়তন সবচেয়ে বেশি বাড়বে। আয়তন, আয়তন প্রসারণ সহগ সবচেয়ে বড়, আয়তনও সবচেয়ে বেশি বাড়বে। এরপরে হচ্ছে ক্ষেত্রফল বাড়বে, আর এরপরে হচ্ছে সবচেয়ে কম হচ্ছে কি দৈর্ঘ্য বাড়বে। সবচেয়ে কম কে বাড়বে? দৈর্ঘ্য বাড়বে। আচ্ছা, এইটার সাথে আরেকটা জিনিস মনে রাখো, যদি বলে দেই বিটার সাথে আলফার সাথে, তো আমরা বিটার সাথে আলফার সম্পর্ক জানি, গামার সঙ্গে আলফার সম্পর্ক জানি। আলফার সঙ্গে যদি বিটার সম্পর্ক করতে হয় তাহলে কি লিখবো? আলফা সমান গামা সমান 3 আলফা, গামা সমান 3 আলফা। তাহলে আলফার জায়গায় আমরা কি বসাতে পারি? আলফার জায়গায় আমরা লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি? এটা তো বিটা সমান 2 আলফা আছে, তাহলে আলফা সমান লিখতে পারি না বিটা বাই 2। আলফা সমান কি লিখতে পারি? বিটা বাই 2। আলফা সমান কি লিখতে পারি? বিটা বাই 2। তাহলে আমরা গামা সমান 3 আলফা আছে, তাহলে আলফার জায়গায় যদি আমরা বিটা বাই 2 লিখি, তাহলে কি দাঁড়ায়? গামা সমান 3/2 বিটা। গামা সমান কি 3/2 বিটা। তার মানে গামা হচ্ছে 3/2 মানে হচ্ছে 1.5, 1.5। তাহলে গামা হচ্ছে বিটার 1.5 গুণ। গামা হচ্ছে কি বিটার 1.5 গুণ। গামা হচ্ছে বিটার 1.5 গুণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা মূলত কঠিন পদার্থের তাপীয় প্রসারণ দেখছিলাম। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কি কি হয়? দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর দৈর্ঘ্য প্রস্থ মিললে কি হয়? ক্ষেত্রফলের আর আয়তনের। দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন, এই তিনটা জিনিসের প্রসারণ ঘটে। এখন তরলের তো ভাই কি নাই? আকার আছে, আকার নাই, আয়তন আছে। কি নাই? আকার নাই, শুধু আয়তন আছে। তো আকারটা কিরকম নির্ধারণ হয়? মূলত নির্দিষ্ট আকার নাই। আমরা যদি একদম স্পেসিফিক করে বলি, নির্দিষ্ট আকার নেই, শুধু আয়তন আছে। আকারটা যেই পাত্রে তরলকে রাখা হয়, সেই পাত্রটি কি হয়ে যায়? আকার ধারণ করে। এখন তার মানে তরলের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্রফল প্রসারণ বলতে কিছু নেই। তরলের কি নেই? দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্রফল প্রসারণ বলতে কিছু নেই। যেহেতু শুধু আয়তন আছে, তাই আয়তন প্রসারণটা আমরা ক্যালকুলেট করতে পারি। কিন্তু সেটাও একটা মুসিবত আছে। মুসিবতটা কি? আমরা তো যখন কোনো তরলকে কি করি? তাপ দেই, সরাসরি তো তরলকে তাপ দিতে পারবো না। কোনো একটা পাত্রের মধ্যে রেখে তাপ দিতে হবে। কিসের মধ্যে রেখে তাপ দিতে হবে? কোনো একটা পাত্রের মধ্যে রেখে তাপ দিতে হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা আছে এখানে, যে তাপটা মূলত যখন দেওয়া হয়, তখন তরলের প্রসারণ ঘটার আগেই কঠিন পদার্থটা, পাত্রটা তো নিশ্চয়ই কোনো কঠিন পদার্থের হবে, তো কঠিন পদার্থের প্রসারণ হয়ে যায়। কি হয়ে যায়? তরলের প্রসারণ হওয়ার আগেই কঠিন পদার্থের প্রসারণ হয়ে যায়। কেন কঠিন পদার্থের প্রসারণ হয়ে যায় সেটা আমরা আর একটু পরের পর্বে পড়বো। এই যে তাপ ধারণ ক্ষমতা অংশটা পড়বো, যে 1 কেলভিন তাপ ধারণ মানে হচ্ছে 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপের প্রয়োজন হয়। দেখা যাবে যে আমাদের তরলের তাপ ধারণ ক্ষমতা বেশি, সেজন্য বেশি পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে। সেই একই পরিমাণ তাপ দিয়ে এর আগে কঠিনের প্রসারণ হয়ে যাচ্ছে। তার মানে
আমরা একটা জিনিস এই আলাপ থেকে একটা জিনিস মনে রাখতে পারি যে কে আগে প্রসারিত হয়। কঠিন আগে প্রসারিত হয় কার আগে? তরলের আগে। কে আগে প্রসারিত হয়? কঠিন আগে প্রসারিত হয় তরলের আগে। তবে একটা জিনিস, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে কার আগে কে, কার আগে কে প্রসারিত হচ্ছে। কঠিন আগে প্রসারিত হয়ে যায়, তরল পরে প্রসারিত হয়। এখন যদি প্রশ্ন করি কে বেশি প্রসারিত হয়, কে বেশি প্রসারিত হয়, আমরা একটা জিনিস ছোটবেলায় বলতো না যে আগে গেলে বাগে খায়, তো কঠিন তো হচ্ছে কি আগে প্রসারিত হয়ে গেছে, কিন্তু সে বেশি প্রসারিত হইতে পারে না। কি হইতে পারে না? বেশি প্রসারিত হইতে পারে না। সবচেয়ে বেশি প্রসারিত হইতে পারে গ্যাস। সবচেয়ে বেশি প্রসারিত কে হয়? গ্যাস। তাহলে আমরা লিখব যে সবচেয়ে কে বেশি প্রসারিত হয়? গ্যাস। এটা নোট করে রাখো, কে বেশি প্রসারিত হয়? গ্যাস। এরপরে কে প্রসারিত হয়? এরপরে হচ্ছে তরল। তাহলে গ্যাস হচ্ছে সবচেয়ে বেশি প্রসারিত হয়, এরপরে তরল, এরপরে কে? এরপরে হচ্ছে বাকি আছে কে? কঠিন। তার মানে সবচেয়ে বেশি যদি আমরা তুলনা করি যে কে বেশি প্রসারিত হয়, তাহলে গ্যাস সবচেয়ে বেশি প্রসারিত হয়, এরপরে তরল, এরপরে কঠিন। কিন্তু যদি বলি কে আগে প্রসারিত হয়, সেক্ষেত্রে হচ্ছে কঠিনটা আগে প্রসারিত হয়ে যায়। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো, অনেক জিনিস সহজ হয়ে যাবে। এখন আসো আমরা তরলের প্রসারণটা আমরা একটু দেখি। মনে করো এই একটা পাত্রের মধ্যে তুমি একটা তরল রাখছো, সেটা যে কোনো কিছুর পাত্র হইতে পারে, কাচের হইতে পারে, তামার হইতে পারে। তো এটা হচ্ছে গিয়ে কোনো একটা পাত্র, সেই কঠিন পাত্রের মধ্যে তুমি তরল ভিতরে রাখছো। তো তরলটা এই লেভেল পর্যন্ত ছিল, এ লেভেল পর্যন্ত ছিল। কোন লেভেল পর্যন্ত? এ লেভেল। তো যখন তুমি তাপ দিলা, তখন দেখা গেল যে পাত্র আগে প্রসারিত হয়ে গেছে। পাত্র প্রসারিত হয়ে গেলে পাত্র একটু মোটা হয়ে যাবে না? তাহলে পানির লেয়ারটা তো নিচে নেমে আসবে। পানি তো আর এখনো প্রসারিত হয় নাই, পানির লেয়ার আগে কি হয়ে যাবে? একটু নিচে নেমে আসবে। তাহলে সেটা বি থেকে এ তে নেমে আসলো। বি থেকে কোথায় নেমে আসলো? সরি, এতে ছিল, এ থেকে সে বিতে নিচে নেমে আসছে। যেহেতু পাত্রটা বড় হয়ে গেছে, সেজন্য সে একটু নিচে নেমে আসছে। যেহেতু পাত্র বড় হয়ে গেছে, সে একটু নিচে নেমে আসছে। এরপরে তো শুরু হবে আসল খেলা। কারণ আমরা তো জানি কঠিন থেকে তরল বেশি প্রসারিত হয়। কঠিন তো তার প্রথমে শুরু করে, তার খেলা শেষ, কিন্তু তরল এখন খেলা শুরু করবে। তো তরল দেখা যাবে যে প্রসারিত হতে থাকতে মানে হচ্ছে, এবং প্রসারিত হতে হতে বেশি প্রসারিত হলো। তাহলে সে বি থেকে একদম সিতে চলে আসবে, এ পাড়ি দিয়ে একদম সিতে উপরে চলে আসবে। বুঝতে পারছো? প্রথমে কঠিন প্রসারিত হলেও পরবর্তীতে তরল বেশি প্রসারিত হয়ে আগের যে অবস্থান ছিল সেখান থেকে উপরে চলে যাবে। তাহলে আমি একটা জিনিস বলি, তুমি তো প্রথমে দেখছিলা এতে আছে, তুমি প্রথমে কোথায় দেখছিলা? এতে। আর একটু পরে কোথায় দেখবা? একটু পরে দেখবা যে ওই যে তুমি যদি পাত্রের প্রসারণটা খেয়াল না করো, তাহলে দেখবা আগে এতে ছিল, এরপর সিতে চলে গেছে, আগে অর্থাৎ বৃদ্ধি পাইছে। শুধু যে তরলটা যে বাড়ছে, শুধু এটা দেখছো। তুমি যে কঠিনের প্রসারণের কারণে এটা নিচে নামে এরপরে বাড়ছে, ওইটা তুমি আর খেয়াল করো নাই। তাহলে এই যে দেখাটা, এই যে প্রসারণ যেটুকু দেখলা, এইটাকে বলা হয় আপাত প্রসারণ। এটাকে কি বলা হয়? আপাত প্রসারণ। তাহলে আপাত প্রসারণে আমরা কোন জিনিসটাকে বিবেচনায় নেই নাই? সেটা হলো পাত্রের প্রসারণকে আমরা বিবেচনায় নেই নাই। আপাত প্রসারণের ক্ষেত্রে আমরা পাত্রের প্রসারণকে ইগনোর করছি। তাহলে আমরা যদি প্রশ্ন আসে যে আপাত প্রসারণ কাকে বলে, এখান থেকে মূলত তোমাকে বড় কোনো প্রশ্ন, এই যে অঙ্ক করতে দিবে না। এখান থেকে এই যে আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ, সেগুলোই প্রশ্ন আসবে। তাহলে ভাইয়াকে বলো আপাত প্রসারণ তো ভাইয়া বুঝাই দিছি। আপাত প্রসারণ তাহলে এখন সংজ্ঞা পড়লেই তুমি বুঝতে পারবা। পাত্রের প্রসারণ বিবেচনা না করে, পাত্রের প্রসারণ বিবেচনা না করে তরলের যে প্রসারণ আমরা দেখি, তাকে বলা হয় আপাত প্রসারণ। আমরা এটাই তো বলছিলাম যে পাত্রের যে প্রসারণটা ঘটছে, সেটাকে যদি আমরা বিবেচনায় না নেই, শুধু তরলের প্রসারণটা দেখি, তাহলে সেটাকে বলবে আপাত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ কি? ঠিক উল্টাটা। আমরা যদি পাত্রের প্রসারণ সহ বিবেচনা করি, পাত্রের প্রসারণটাকেও বিবেচনা করি, সেক্ষেত্রে আমরা প্রকৃত প্রসারণ পাবো। তাহলে আসো সংজ্ঞাটা দেখি। পাত্রের প্রসারণটি বিবেচনায় রেখে তরলের প্রসারণ বের করলে সেটি কি হবে? প্রকৃত প্রসারণ হবে। সেটি হবে কি? প্রকৃত প্রসারণ। তাহলে আমি যদি একটু
একটু সংজ্ঞা আকারে লিখি বা সূত্র আকারে জিনিসটাকে লিখি, তাহলে কি হবে? আপাত প্রসারণ, এটা তো মূলত আয়তনের প্রসারণ, সেজন্য আমরা ভি লিখলাম। ভি আপাত, ভি আপাত মানে আপাত প্রসারণ সমান কি হবে? প্রকৃত প্রসারণকে আমরা থেকে কোনটা বাদ দিচ্ছি, কোনটা বিবেচনায় নিচ্ছি না? পাত্রের প্রসারণ। তাহলে বি আপাতন সমান কি? বি প্রকৃত, বি প্রকৃত, আর বিয়োগ করতেছি কোনটা? মাইনাস করতেছি পাত্রের প্রসারণ, বি পাত্র মাইনাস বি পাত্র। তাহলে বি আপাত মানে কি? বি আপাত সমান প্রকৃত প্রসারণ থেকে আমরা পাত্রের প্রসারণটাকে কি করতেছি না, বিবেচনা করতেছি না, সেজন্য বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে কেউ যদি বলে প্রকৃত প্রসারণ কি, এই যে বাদ দেওয়া পাত্রের প্রসারণটাকে এখন বিবেচনায় নিব আপাত প্রসারণের সাথে, তাহলে আপাত প্রসারণ প্লাস যদি পাত্রের প্রসারণ করি তাহলে কি বের হয়ে যাবে? প্রকৃত প্রসারণ বের হয়ে যাবে। ঠিক আছে? শুধু এইটা মনে রাখলেই হবে, তোমরা বাকিগুলো এমনিতেই পারবা। আচ্ছা, তো এইখানে আয়তনটা মূলত বের করে কিভাবে? এইটা তো মূলত একটা সিলিন্ডার আকৃতির না, তো তোমাদের একটু আমি দেখাই দিই। এটা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির। তো সিলিন্ডার আকৃতি তো নিশ্চয়ই জানো যে সিলিন্ডার আকৃতির আয়তন কিভাবে বের করে। এই যে মূলত আমি নলটাকে কল্পনা করতেছি সিলিন্ডার আকৃতি, মাঝখানের গোলটাকে না। তো সিলিন্ডার আকৃতিকে আমরা আয়তন কিভাবে বের করে বলো তো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ বলতে এই যে এইটা, এই যে গোলাকার অংশটার ক্ষেত্রফল ইনটু উচ্চতা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু কি? গুণ উচ্চতা। এটা হচ্ছে কি সিলিন্ডারের আয়তন। এটা কি সিলিন্ডারের আয়তন। তাহলে এইখানে যে আমরা এই যে আপাত প্রসারণ বা প্রকৃত প্রসারণটা বের করতেছি, প্রকৃত প্রসারণ মানে কি? এই যে একদম বি থেকে বিতে না, আচ্ছা আগে বলো পাত্রের প্রসারণ কি, এরপরে প্রকৃত প্রসারণে আসবা। তো প্রকৃত পাত্রের প্রসারণটা ছিল এই যে প্রথমেই এ অবস্থান থেকে বি অবস্থানে নামছে, এটাই পাত্রের প্রসারণের কারণে তো নামছে, কারণ পাত্রটা একটু মোটা হয়ে গেছে। তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে যেই আয়তনটা, এই আয়তনটাই মূলত পাত্রের প্রসারণের কারণে আয়তনের পরিবর্তন। তাহলে এটাকে আমরা পাত্রের প্রসারণের আয়তন বলতে পারি, পাত্রের প্রসারিত আয়তন বলতে পারি। ঠিক আছে? এখন আমি যদি বলি প্রকৃত কতটুকু, প্রকৃতটা মূলত ছিল একদম বি থেকে শুরু করে সি পর্যন্ত, কারণ তরল তো একদম বি থেকে নেমে বি থেকে একদম সিতে উঠছে, এ থেকে তো সিতে উঠে নাই। তাহলে এই বি থেকে সিতে উঠার যে পুরা ক্ষেত্রফলটা, এটাকে বলা হয় কি? আয়তনের পরিবর্তন। কার? প্রকৃত আয়তনের পরিবর্তন। তাহলে এই অংশটা হচ্ছে আমরা যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে এই পুরাটা গুণ দিব উচ্চতাটা, তখন আমরা প্রকৃত প্রসারণ বের করতে পারবো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে শুধু এ আর বি, এ থেকে বি এতটুকু বের করলে আমরা কি বের করতে পারবো? আমরা বের করতে পারবো শুধু পাত্রের প্রসারণ। ঠিক আছে? আচ্ছা, প্রকৃত প্রসারণ থেকে পাত্রের প্রসারণ বিয়োগ করলে কি হয়ে যাবে? বের হয়ে যাবে আপাত প্রসারণ। তাহলে আমরা কঠিন পদার্থেরও তাপীয় প্রসারণ দেখলাম, তরল পদার্থের তাপীয় প্রসারণ দেখলাম। এখন আমরা দেখব গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। তো একটা গ্যাসের মধ্যে যদি যে কোনো ধরনের গ্যাসের মধ্যে আমরা তাপীয় প্রসারণ ঘটাই, তাহলে সেটা কীরকম হবে আমরা একটু দেখি। তো প্রথমে আগে গ্যাসের বৈশিষ্ট্যটা আমরা তোমাকে একটু বোঝাই। যে আমরা দেখছিলাম যে কঠিনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তনও আছে, কিন্তু তরলের ক্ষেত্রে গিয়ে দেখলাম নির্দিষ্ট আকার নেই, শুধু আয়তন আছে। এরপরে এখন আমরা এসে গ্যাসীয় পদার্থে দেখব না নির্দিষ্ট আকার আছে, না নির্দিষ্ট আয়তন আছে, কোনোটাই নাই, নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনের নেই। একটু বুঝাই, যে তোমরা যারা বুঝো তাহলে তারা তো ঠিক আছে, যে আমরা একটা সিলিন্ডারের মধ্যে যদি কি করি, গ্যাস ভরি, তাহলে দেখা যাবে যে অনেক পরিমাণ গ্যাস, কয়েক লিটার গ্যাস আমরা সিলিন্ডারের মধ্যে ঢুকাই ফেলতে পারছি। আবার এই গ্যাসটা যদি একটা রুমের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে তার মানে যখন যে গ্যাসটা সিলিন্ডারের মধ্যে ছিল, তখন গ্যাসের আয়তন কতটুকু ছিল? ওই সিলিন্ডারের আয়তন যতটুকু ততটুকুই ছিল। এখন আমরা রুমের মধ্যে যদি সেটা ছেড়ে দেই, তাহলে রুমের আয়তন যেরকম হবে গ্যাসের আয়তনও সেরকম হয়ে যাবে। তার মানে গ্যাসের আয়তন তার পাত্রের সাপেক্ষ পরিবর্তন হয়। কিসের সাপেক্ষে পরিবর্তন হয়? পাত্রের সাপেক্ষে পরিবর্তন হয়। এই জিনিসটা আবার আমরা মাথায় রেখে
আমরা বলতে পারি এই যে আমরা যখন গ্যাসের মধ্যে গ্যাসটা সিলিন্ডারের মধ্যে রাখলাম তখন তার কি কম ছিল বলো তো? আয়তনটা কম ছিল কিন্তু চাপ অনেক বেশি ছিল, অনেক বেশি কম্প্রেস করে অনেক বেশি চাপ প্রয়োগ করে এটা সিলিন্ডারের মধ্যে ঢুকাই ফেলছি। আর এখন যখন রুমের মধ্যে ছেড়ে দিলাম তখন চাপটা কমে গেছে, আয়তনটা বড় হয়ে গেছে। আয়তনটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তার মানে চাপের সঙ্গে আয়তনের একটা কি আছে? সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো এবং একইভাবে টেম্পারেচারের সাথেও সম্পর্ক আছে। কি আছে? টেম্পারেচার যদি বাড়াই তাহলে আয়তন কি হয়ে যাবে? আয়তন বেড়ে যাবে। আর টেম্পারেচার কমালে আয়তন কমে যাবে। চাপ কমালে আয়তন কমে যায়, ঠিক আছে, সরি, চাপ বাড়ালে আয়তন কমে যায়, চাপ কমালে আয়তন বেড়ে যায়। তার মানে চাপের সঙ্গে আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক আর তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তো এই জিনিসগুলো একসাথে করে আমরা একটা সূত্র আনতে পারি, সেটা হলো পিবি সমান এন আর টি। এন আর টি। তো আমি এখানে পি বলতে কি চাপ পড়াইছিলাম না, চাপের ইংরেজি হলো প্রেসার, সেই প্রেসার থেকে আসছে পি, সেই প্রেসার থেকে কি আসছে? পি। তার মানে পি দ্বারা কি বোঝায়? পি দ্বারা বোঝায় চাপ, পি দ্বারা বোঝায় চাপ। বি কোথা থেকে আসছে? আমরা তো পড়ে আসছি ভি মানে ভলিউম, মানে আয়তন বোঝায়। বি মানে কি বোঝায়? আয়তন বোঝায়। এরপরে আসো এন। এন মানে কি? এন মানে হলো মূলের সংখ্যা। এন মানে কি? এন মানে হলো কি কত মূল গ্যাস আছে এই সিস্টেমের মধ্যে, আমরা যেখানে পরিমাপ করছি সেখানে কত মূল গ্যাস আছে। তার মানে গ্যাসের পরিমাণ মূল এককে, গ্যাসের পরিমাণ মূল এককে, গ্যাসের পরিমাণ মূল এককে। আর কি? আর হলো একটা ধ্রুবক, গ্যাসের একটা ধ্রুবক। আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। 8.314 জুল পার মোল পার কেলভিন। তো এটা কি? আর কি? এটা গ্যাসের হচ্ছে গিয়ে একটা ধ্রুবক। আমরা হচ্ছে গিয়ে এত ডিটেইলসে আপাতত যাচ্ছি না, তোমাদের এখান থেকে আর বেশি কিছু লাগবে না, যখন বড় হবে আমরা আরো এটা আর নিয়ে অনেক ধরনের বিস্তারিত আলাপ করবো, এইচএসসি তে আছে কিন্তু। তো আপাতত আমরা কি পড়বো? পি মানে হচ্ছে প্রেসার, ভি মানে ভলিউম মানে হচ্ছে আয়তন, আর কি? আয়তন আর চাপ। এন মানে হচ্ছে গিয়ে গ্যাসের পরিমাণ কোন এককে? মূল এককে। আর মানে হচ্ছে কি? এটা ধ্রুবক 8.314 জুল পার মোল পার কেলভিন। আর টি মানে কি? টি মানে হচ্ছে টেম্পারেচার, বাংলায় যেটাকে বলা হয় তাপমাত্রা। তাহলে এখানে যদি তোমাদের এই যে লিখে আছে সবগুলা ভাইয়া যা বলছি এখানে সবই লিখে আছে। পি মানে চাপ, বি মানে আয়তন, এন মানে গ্যাসের পরিমাণ মূলে মাপা, আর হচ্ছে একটা ধ্রুবক 8.314, বারবার 8 পাই এর মান বলে ফেলতেছি, বুঝতে পারছো? পাই এর মানটা মুখ দিয়ে বেশি আসে। সো 8.314 জুল পার মোল পার কেলভিন। তো আর টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। টিটা কি? কেলভিন স্কেলে তাপমাত্রা। তাহলে এই সমীকরণ দ্বারা আমরা যদি আমাদের কি দিয়ে দে, চাপ দিয়ে দে, মূল সংখ্যা দিয়ে দে, আর টি দিয়ে দে তাপমাত্রা, তাহলে আমরা ভি আয়তন বের করতে পারবো। ঠিক আছে, আবার আমরা যদি পি বের করতে বলে তাহলে পিও বের করতে পারবো, সমীকরণটা ডান বাম করে বের করতে পারবো। বাট সম্পর্কটা, এই সমীকরণটা, সূত্রটা মনে রাখা খুব জরুরি, পিবি সমান এনআরটি। এখন আসো আমরা গ্যাসকে তো যেরকম কঠিন পদার্থে বা তরল পদার্থে তাপ দিলে গ্যাসের একটা প্রসারণ ঘটতো, এইখানে গ্যাসের একইভাবে প্রসারণ ঘটবে, কিন্তু একটা মজার জিনিস আছে। আমরা কঠিনের ক্ষেত্রে বলতে পারতাম কোনো একটা বস্তুর তার ক্ষেত্রফল প্রসারণ সহগ বা যেই আয়তন প্রসারণ সহগ, আয়তনটা প্রসারিত হচ্ছে, এই যে আয়তন প্রসারণ সহগ যেটা গামা ছিল, সেই গামাটা নির্দিষ্ট ছিল। যে কোনো একটা বস্তুর জন্য গামা কি ছিল? নির্দিষ্ট ছিল। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যখন প্রসারণ ঘটবে তখন গামাটা নির্দিষ্ট করা, মানে নির্দিষ্ট করে যদি বলে দেয় তাহলে তো ঠিক আছে, কিন্তু এটাকে বলা হয় গামা পি, এবং গামা পিটা মূলত তাপমাত্রার উপর নির্ভরশীল। গামা পিটা কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? গামা পি সমান 1/T। গামা পি সমান কি? 1/T। টি কি? তাপমাত্রা। তার মানে এক এক তাপমাত্রায় গামা এর মান এক এক রকম হয়। এখন তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে গামার একটা নির্দিষ্ট মান দিয়েই দিবে, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। তাহলে সূত্রটা কি? সূত্রটা আগের মতোই, আয়তনের একই সূত্র। আয়তনের যেই পরিবর্তন, নতুন আয়তন কি হবে? V2 সমান
V1 প্লাস আগে ছিল গামা পি, গামা তো আয়তনের প্রসারণ সহগ, তাহলে এখন কি হবে, এখন হবে গামা পি, এখন কি হবে গামা পি, শুধু গামার জায়গায় গামা পি হবে, তাহলে গামা পি V1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, তো একই সূত্র, নতুন, এটা হচ্ছে গিয়ে নতুন আয়তন, গ্যাসের নতুন আয়তন টেম্পারেচার পরিবর্তনের কারণে। ঠিক আছে, তো এতটুক পর্যন্ত ছিল গ্যাসীয় পদার্থের যে প্রসারণটা, সেই প্রসারণের আলাপ। তো আমরা এতক্ষণ পর্যন্ত এই পর্বে থিওরি যা পড়ছি সেটা হচ্ছে যদি একটু রিক্যাপ করি, তাহলে প্রথমে তাপ কি, তাপমাত্রা কি, তাপমাত্রিক ধর্ম কি কি আছে সেগুলো পড়ছি, তাপমাত্রার একটা স্কেল থেকে আরেকটা স্কেলে কিভাবে নেওয়া যায় সেটা পড়ছি। এরপরে পড়লাম যে কঠিন বস্তুর মধ্যে কিভাবে তাপমাত্রার পরিবর্তনের কারণে তাপীয় প্রসারণ ঘটে, তরল পদার্থের ক্ষেত্রে কিভাবে ঘটে, এবং এখন পড়লাম গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন ঘটে। একদম বিস্তারিত আমরা পড়ে আসছি থিওরিগুলা। এখন আমরা কিছু ম্যাথ দেখবো এবং কিছু ম্যাথও করে ফেলছি যদিও তাপীয় এই যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের পরিবর্তনের ক্ষেত্রে। তাহলে আসো আমরা প্রথমে একটা বইয়ের ম্যাথ থেকে আমরা শুরু করি। তো বইয়ের ম্যাথটা কি দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তামার দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 10.0167 মিটার। তো দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে কি? আলফা। তো আমরা আলফার সূত্র, মূলত দুইটা সূত্র পড়ছিলাম দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে। নতুন দৈর্ঘ্য L2 সমান L1 প্লাস আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। তো সেই জায়গা থেকে আমরা বের করছিলাম আলফা সমান কি, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো আলফার এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে, আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে আমরা যদি পাশে লিখি যে L1 কি দেওয়া আছে, L1 মানে প্রথমে T1 টেম্পারেচার, প্রথমে তাহলে T1 টেম্পারেচারটা লিখি, T1 সমান 20 ডিগ্রি সেলসিয়াস। এইটাকে তোমাদের আর কি করতে হবে না, কেলভিনে নিতে হবে না, যদিও আমরা কেলভিনে হচ্ছে গিয়ে মূলত হিসাবটা, কিন্তু কারণ আমরা জানি ডিগ্রি সেলসিয়াসে আমরা তো এখানে T1 বা T2 প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন মূলত হচ্ছে T2 মাইনাস T1। তো T2 মাইনাস T1 দ্বারা বোঝায় তাপমাত্রার পরিবর্তন। তো তাপমাত্রার পরিবর্তনটা যদি ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি হয়, কেলভিনের ক্ষেত্রে 100 কেলভিনই হবে। ঠিক আছে, 10 ডিগ্রি মানে হচ্ছে কি, 10 ডিগ্রি মানে হয়তো বা 283 কেলভিন, কিন্তু পরিবর্তন যখন আমরা 10 ডিগ্রি বলবো, ডিগ্রি সেলসিয়াস বলবো, তখন সেটা কেলভিনের ক্ষেত্রে পরিবর্তনটা 10 কেলভিনই হবে। এখন বুঝতে পারছো, পরিবর্তন বা পার্থক্যের ক্ষেত্রে সেটা একই থাকে। তাহলে T1 যখন 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন L1 কত ছিল? L1 ছিল 10 মিটার। আবার T2 যখন তাপমাত্রা কত দাঁড়ালো? 120 ডিগ্রি সেলসিয়াস, 120 ডিগ্রি সেলসিয়াস, তখন আমাদের L2 কত আছে? L2 হচ্ছে 10.0167 মিটার। আচ্ছা, তাহলে আমরা শুধু কি বের করতে পারবো? ল্যামডা বের করার জন্য, সরি, আলফা বের করার জন্য যা প্রয়োজন সবই আছে। আমরা বসালাম L2 এর মান কত? 10.0167। ঠিক আছে, আর L2, এটা তো L2 এর মান, L1 এর মান কত? 10 মিটার। L1 এর মান কত? মিটার তো আর একক বসাতে হয় না সমীকরণের মধ্যে, না বসালেও চলে। আর নিচে কি L1 কত ছিল? 10 ছিল। T2 মাইনাস T1 কত? আমরা একসাথে বসাবো। T2 হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস, 120 মাইনাস কত? 20। বুঝতে পারছো? আমরা এগুলো কেলভিনে যদি পরিবর্তন যখন হিসাব করব, তখন হচ্ছে কেলভিনে না নিলেও চলবে, কিন্তু যখন বলবে টেম্পারেচার কত বের করো, তখন হচ্ছে গিয়ে আমরা, আচ্ছা এইটা যদি আলাদা করে নিয়ে আসি T2 মাইনাস T1 আরেক জায়গা থেকে, তাহলে হয়তো আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে। T2 মাইনাস T1 সমান কত? 120 মাইনাস 20 সমান হচ্ছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। পরিবর্তন কত? ডেল T2 মাইনাস T1 সমান 100 ডিগ্রি সেলসিয়াস। এইটা সমান আমরা ডেল T সমান 100 ডিগ্রি 100 কেলভিনও লিখতে পারি। তাহলে এখানে সরাসরি আমরা 100 কেলভিনও বসাতে পারবো। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন আমাদের আলফার মান কত আসবে? তোমরা জাস্ট ক্যালকুলেটরে সবগুলা যদি বসাই, 10.01
67 minus 10 divided by 10 into 100 তাহলে কত আসে 1.67 into 10 to the power minus 5 1.67 into 10 to the power minus 5 ঠিক আছে তো আমরা আলফার একক কি জানতাম বলো তো আলফার একক হচ্ছে কেলভিন ইনভার্স 1 আলফার একক কি কেলভিন ইনভার্স 1 1.67 into 10 to the power minus 5 কেলভিন ইনভার্স 1 আশা করি তোমরা অঙ্কটা খুব সহজ যে একটা অঙ্ক সেটা বুঝতে পারছো আসো এখন আমরা একটা নতুন অঙ্কে যাই যে 3 মিটার দৈর্ঘ্যের একটি লোহার এটা কিন্তু বোর্ডের প্রশ্ন গত 2025 সালের প্রশ্ন যশোর বোর্ডে আসছে যে 3 মিটার দৈর্ঘ্যের একটি লোহার দণ্ডের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় একটা খুব প্রশ্নটা খুব খেয়াল করে পড়বা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল এটা বলে নাই বলছে বৃদ্ধি কত 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে কি T2 - T1 T2 - T1 সমান 20 ডিগ্রি সেলসিয়াস সমান আমরা 20 কেলভিনও লিখতে পারি কারণ পরিবর্তনের ক্ষেত্রে হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াস যত কেলভিনও তত আচ্ছা তো বৃদ্ধি করা কি হয়েছে দৈর্ঘ্য সামান্য বৃদ্ধি পেয়েছে তো লোহার ও তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে লোহারটা প্রথমে দেওয়া আছে এরপরে তামারটা দেওয়া আছে তো প্রশ্ন করা হয়েছে ঘ নাম্বার প্রশ্নে যে 4 মার্কের একটা প্রশ্ন দণ্ডটি লোহার না হয়ে যদি তামা হতো তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কি একই হতো কি বলছে নতুন দৈর্ঘ্য বলে নাই বা বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য কত হবে সেটা বলে নাই বলছে দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি মানে L2 - L1 দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি L2 - L1 তাহলে L2 - L1 সমান কত হবে সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা এটা বের করব লোহার ক্ষেত্রে যেহেতু প্রথমে লোহা দেওয়া আছে তাহলে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি প্রথমে আমরা L2 - L1 টা কত হয় একটু দেখব তো এখানে মূলত তো L1 ও যা সবই সমান একই জিনিস আছে শুধু পরিবর্তন আসছে দুইটার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফার ক্ষেত্রে তাহলে আমরা আলফাটা আলাদা করে লিখি এখানে সবই লিখবো অসুবিধা নাই L1 কত L1 ছিল 3 মিটার L1 কত ছিল 3 মিটার L1 তো দুইটার ক্ষেত্রেই সমান আচ্ছা তো এখন আমরা আলফা লোহার ক্ষেত্রে লিখবো আলফা লোহার ইংরেজি কি আয়রন যে কোনো কিছু তুমি আলফা 1ও দিতে পারো কোনো অসুবিধা নেই লোহারটা দিলাম আলফা 1 সমান 11.6 into 10 to the power minus 6 10 to the power minus 6 কেলভিন ইনভার্স 1 আচ্ছা তাহলে আলফা 2 কোনটা আলফা 2 ধরবো আমরা তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ তাহলে আলফা 2 সমান কত 16.6 into 10 to the power minus 6 কেলভিন ইনভার্স 1 তাহলে এখন যদি আমরা L2 - L1 দৈর্ঘ্য বৃদ্ধি বা L2 - L1 এর পরিবর্তে আমরা কি বলছিলাম যে এটার পরিবর্তে আমরা ডেল L ও ধরতে পারি ডেল L ঠিক আছে ডেল L ধরলে আমাদের জন্য আরো সহজ হবে কারণ ওই যে L2 আলাদা করে লিখতে হচ্ছে না আমাদের তো দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু সেটাই আমরা লিখতে যাচ্ছি তো আলফা 1 এর ক্ষেত্রে ধরো ডেল L1 হইল ডেল L1 হইছে কারণ যেহেতু আলাদা আলাদা দুইটা आंसर বের হবে আমরা আলাদা আলাদা করে লিখি ডেল L1 সমান কত হবে আমরা জানি L2 - L1 যেটা ডেল L বোঝায় তো সেটা মানে হচ্ছে আলফা L1 into T2 - T1 শুধু এটাই তো বাকি থাকে আলফা L1 into T2 - T1 তো আমরা প্রথমে কার ক্ষেত্রে লোহার ক্ষেত্রে আলফা মানে কি আলফা মানে হচ্ছে আলফা 1 ঠিক আছে তাহলে বসান শুধু মানগুলা বসালেই তো উত্তর বের হয়ে যাবে আলফা 1 কত 11.6 into 10 to the power minus 6 L1 এর মান কত 3 T2 - T1 কত 20 তাহলে একসাথে 20 আমরা গুণ করে দেই তাহলে এই পুরোটা গুণ করলে কত আসে দেখেন ক্যালকুলেটর চাপেন 11.6 into 10 to the power minus 6 into 3 into 20 তো 6.96 আমরা চাইলে নিচেও লিখতে পারি এটা 6.96 into 10 to the power minus 4 10 to the power minus 4 মিটার যেহেতু এটা দৈর্ঘ্যের যেটা একক দৈর্ঘ্যের পরিবর্তনেরও একই একক
এখন আসো তাহলে লোহার ক্ষেত্রে আমরা বের করে ফেললাম, তাহলে এখন আমাদের তামার ক্ষেত্রে বের করতে হবে। তামার দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে? তাহলে ডেল L2 হবে, কি হবে? ডেল L2। তো তামার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি? আলফা 2। আলফা 2 L1 তো দুই ক্ষেত্রেই সমান, T2 মাইনাস T1 ও দুই ক্ষেত্রেই সমান, ঠিক আছে? তো বসান মান, তো আলফা 2 মান কত? 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। L1 এর মান কত? 3। T2 মাইনাস T1 এর মান কত? 20 কেলভিন। ক্যালকুলেটর চাপেন, কত আসে জাস্ট দেখেন। জাস্ট কিসের কি পরিবর্তন হয়েছে? এই যে আলফাটা পরিবর্তন হয়েছে, আর সবই একই আছে। 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 3 ইন্টু 20, তাহলে এইটা আসে 1.002 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে? তো 10 টু দি পাওয়ার মাইনাস 3 বড় নাকি 10 টু দি পাওয়ার মাইনাস 4 বড়? আমাকে বলো তো। যখন নেগেটিভে থাকে তখন ছোটটা বড় হয়, যখন নেগেটিভে থাকে তখন কি হয়? ছোটটা বড় হয়। তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে তামার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে। তামার ক্ষেত্রে কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে। তার মানে এখানে প্রশ্ন আমাদের কি করেছিল? দণ্ডটি লোহা না হয়ে যদি তামা হতো তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কি একই হতো? না, দৈর্ঘ্য বৃদ্ধি একই হতো না, একই নয়, বরং তামার বেশি, তামার বেশি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা দুই ক্ষেত্রে কি বের করছি? দৈর্ঘ্য বৃদ্ধি বের করছি। তো দৈর্ঘ্য বৃদ্ধি বের করার ফলে আমরা দুইটার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি আলাদা আলাদা হয়েছে। আমরা দেখলাম যে তামার ক্ষেত্রে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ বেশি হয়, তার কারণে দৈর্ঘ্য বৃদ্ধিটাও বেশি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো আমরা আরেকটা বোর্ড প্রশ্ন দেখি। এটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে। মাঝখানে 2-1 বছর যখন শর্ট সিলেবাস ছিল তখন বেশিরভাগ ক্ষেত্রে এই চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে, সেজন্য হয়তো বা অনেক বোর্ড প্রশ্ন অনেক সালে এই বোর্ডে এই প্রশ্নটা আসে নাই, ঠিক আছে? 2025 2019 সালে আসছিল, 2020 সালে ছিল, তো লাস্ট 2020 সালে 25 সালেও আসছে এইখান থেকে। তো এখন দেখো 2019 সালে চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি দেখো, যে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইস্পাতের পাতের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে দৈর্ঘ্য, একটা নতুন টেম্পারেচার দেওয়া হয়েছে, সেই নতুন টেম্পারেচারে দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে, মানে L2 মান বের করতে। তাহলে আমাদের প্রথমে লাগবে যে L1 T1 আগে একটা টেম্পারেচার ছিল, সেই টেম্পারেচারে দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। এইখানে দেওয়া আছে চিত্রের মধ্যে, একটু খেয়াল করো। টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, আর তখন L1 অর্থাৎ দৈর্ঘ্য ছিল 144 মিটার, 144 মিটার। তাহলে আমরা যদি পাশে লিখি, যখন তাপমাত্রা T1 সমান 30 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন দৈর্ঘ্য L1 সমান 144 মিটার হয়েছে, 144 মিটার হয়েছে, ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন করছে T2 সমান, টেম্পারেচার একটু বেড়ে কত হয়েছে? 38 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এখন L2 সমান, নতুন দৈর্ঘ্য L2 সমান কত হবে? এটা আমাদের প্রশ্ন করছে। এখানে আমাদের আর কি লাগবে বলো তো? দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছে, তো দৈর্ঘ্যের প্রসারণ সহগ লাগবে। দৈর্ঘ্য প্রসারণ সহগ কি? আলফা। দৈর্ঘ্য প্রসারণ সহগ কি? আলফা। তো এখানে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে? নিচে একটা সহগ দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে ইস্পাতের আয়তন প্রসারণ সহগ। ইস্পাতের কি দেওয়া আছে? আয়তন প্রসারণ সহগ। আমাদের আয়তন প্রসারণ, আমাদের তো বের করতে হবে দৈর্ঘ্য, আমাদের আয়তন প্রসারণ সহগ দিয়ে কাজ হবে না, আমাদের সূত্রের মধ্যে লাগবে আলফা। যেমন আয়তন প্রসারণ সহগ মানে হচ্ছে গামা, তো গামা দেওয়া আছে, সেখান থেকে আলফা বের করতে হবে। তাহলে আলফার সঙ্গে গামার সম্পর্কটা কি ছিল? গামা সমান 3 আলফা। আলফার 3 গুণ হচ্ছে গামা, আলফার 3 গুণ হচ্ছে গামা, সেজন্য 3 আলফা গামা সমান। তাহলে আলফা সমান কিভাবে বের করব? গামাকে যদি আমরা 3টা ওই পাশে নিয়ে যাই, ভাগ করে ফেলি, তাহলে গামা বের এই যে আলফা বের হয়ে যাবে। গামাকে 3 দ্বারা ভাগ করলে কি বের হয়ে যাবে? আলফা। তো এখানে গামা দেওয়া আছে, কত দেওয়া আছে? 33 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার মাইনাস 6, 33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এটাকে আমাদের কি করতে হবে? 3 দ্বারা যদি ভাগ করি কত হবে? 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেলভিন ইনভার্স 1। তাহলে আলফার মান বের হয়ে গেছে, কত আসলো? 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেলভিন ইনভার্স 1। তাহলে আলফা আমাদের বের হয়ে গেছে 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেলভিন ইনভার্স 1।
এখন আমাদের বের করা তো কোনো ব্যাপারই না। আসেন নতুন দৈর্ঘ্যের সূত্র কি? L2। নতুন দৈর্ঘ্য L2 সমান L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। আমাদের L1 এর মান কত? আগে দৈর্ঘ্য ছিল 144 ডিগ্রি, L1 144 প্লাস বাকিগুলোকে গুণ করতে হবে। তো আলফার মান কত পাইছি? 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। L1 এর মান কত? L1 এর মান হচ্ছে 144। সঙ্গে কি গুণ করতে হবে? T2 মাইনাস T1। তো T2 কত দেওয়া আছে? নতুন টেম্পারেচার 38, আর বিয়োগ করতে হবে কত? 30, আগেরটা 81। ঠিক আছে, তো এখন যদি আমরা অঙ্কটা জাস্ট ক্যালকুলেটরে বসাই, আগে আমরা তো এইটা অন্তত জানি যে আগে গুণের কাজ করতে হয়, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয় সরলে, এরপরে গুণের কাজ, এরপরে যোগ বিয়োগের কাজ। ঠিক আছে, তো আগে ব্র্যাকেটের ভিতরে কি আছে? 38 থেকে যদি 30 বিয়োগ করি থাকবে 8, এরপরে গুণ করি 144 এর সঙ্গে, 144 ইন্টু 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা, সাথে কি গুণ করতে হবে? যোগ করতে হবে 144 যোগ করলে নতুন টেম্পারেচার দাঁড়াবে 144.0127 মিটার। অর্থাৎ আগে ছিল 144, এখন দাঁড়াইছে কত? নতুন টেম্পারেচার বাড়ানোর ফলে নতুন দৈর্ঘ্য দাঁড়াইছে 144.01267 মিটার। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পারছো। অঙ্কের মধ্যে ট্রিক্স একটাই দেওয়া আছে, এখানে একটা পেজ ছিল, সেটা আলফা না দিয়ে দেওয়া আছে কি? আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগ মানে কি? গামা। গামা থেকে আমরা আলফার মান, কারণ গামা সমান ছিল 3 আলফা, সেখান থেকে আমরা আলফা সমান গামা বাই 3 বের করে আলফার মান বের করে শুধু সূত্রের মধ্যে আমরা অঙ্কটা বসাইছি। ঠিক আছে, আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে পরের প্রশ্ন তো আরো সহজ। ঘ নাম্বার 4 মার্কের জন্য এখানে প্রশ্ন করা হয়েছে যে তাপ প্রয়োগে এ বি সি এর প্রসারণ ভিন্ন হয়, বিশ্লেষণ করো। এ বি সি এর প্রসারণ ভিন্ন হয়, সেটা বিশ্লেষণ করো। তো এই জায়গাতে মূলত কি দেওয়া আছে? মূলত দেওয়া আছে, এর মধ্যে দেওয়া আছে একটা কঠিন ইস্পাতের জিনিস, বি নাম্বারে দেওয়া আছে পানি, আর সি নাম্বারে দেওয়া আছে গ্যাস। সি নাম্বারে কি দেওয়া আছে? গ্যাস দেওয়া আছে। তো এর তাপ প্রয়োগের ফলে এগুলার ভিন্ন ভিন্ন প্রসারণ হয়, আমরা আগেই দেখেছি। তো প্রথমে তাপের মধ্যে প্রসারণটা কি রকম হবে? যখন তাপ প্রয়োগ করা হয় তখন তার অণুগুলো, কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে যে অণুগুলো তো তার জায়গায় কম্পিত হয়, এই কম্পনটা বেড়ে যায়। কঠিন পদার্থের, আমি একটু লিখে দেই, কঠিনের ক্ষেত্রে অণুগুলা কম্পিত হতে থাকে এমনিতেই সাধারণ অবস্থায়। যখন তাপমাত্রা বাড়ানো হয়, তাপমাত্রা বাড়ালে কম্পন বেড়ে যায়, কম্পন বেড়ে যায় এবং বস্তু প্রসারিত হয়। এবং কি হয়? বস্তু প্রসারিত হয়। ঠিক আছে, তো এই প্রসারণটা হচ্ছে কি আমরা ক্যালকুলেট করে কি? L2 সমান L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, এই সূত্রের মাধ্যমে আমরা এই কতটুকু দৈর্ঘ্য প্রসারিত হয়েছে সেটা ক্যালকুলেট করি। এখন আসো পানির ক্ষেত্রে। পানি তো একটা তরলের ক্ষেত্রে আমরা জানি তরল হচ্ছে কোনো পাত্রের মধ্যে রাখতে হয়, এখানেও রাখা হয়েছে পাত্রের মধ্যে। তো তরলের ক্ষেত্রে এই প্রসারণটা কিভাবে হয়? আমরা দেখছি প্রথমে পাত্রটা কঠিন হওয়ার কারণে, কঠিন বস্তু আগে প্রসারিত হয়, সেজন্য তরলের যে প্রসারণটা দেখা যায়, পাত্রের প্রসারণ বিবেচনা না করে সেই প্রসারণকে বলা হয় আপাত প্রসারণ। সেই প্রসারণকে কি বলা হয়? আপাত প্রসারণ। আর পরে যেই হচ্ছে গিয়ে অর্থাৎ পুরা তরলের যে প্রসারণ হয়, সেই প্রসারণকে বলা হয় প্রকৃত প্রসারণ। সেটাকে কি বলা হয়? প্রকৃত প্রসারণ। তাহলে এটা ঘটলো কার ক্ষেত্রে? তরলের ক্ষেত্রে। এরপরে আসেন গ্যাসীয় বস্তু। তো গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে দেখা যায় যে গ্যাসীয় বস্তু যখন প্রসারিত, ইতিমধ্যে অণুগুলো, পরমাণুগুলো হচ্ছে গিয়ে মুক্ত অবস্থায় থাকে। তো মুক্ত অবস্থায় যখন থাকে তখন আরো যখন টেম্পারেচার বাড়ানো হয়, সেগুলোর মধ্যে আরো ছুটাছুটি হয়ে আরো দূরে সরতে থাকে, আরো দূরে সরতে থাকে, তো তার আয়তনও বাড়তে থাকে। তরলের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস লিখতেই হবে, একটা হলো আপাত প্রসারণ,
আপাত ও প্রকৃত প্রসারণ কোন, আমি জাস্ট হিন্টসগুলা লিখে দিচ্ছি। প্রকৃত প্রসারণ আর কঠিনের গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসের ক্ষেত্রে অনেক দ্রুত আয়তন প্রসারণ হয়। গ্যাসে সবচেয়ে দ্রুত, সবচেয়ে বেশি প্রসারণ হয়। সবচেয়ে বেশি কি হয়? সবচেয়ে বেশি প্রসারণ হয়। আমরা শেষে যদি সবগুলার তুলনা করে এভাবে লিখতে পারি যে সবচেয়ে বেশি প্রসারণ হয় গ্যাসের, আমরা একটু আগে এটা পড়ে আসছিলাম, গ্যাসের, এরপরে হচ্ছে তরলের, আর সবচেয়ে কম প্রসারণ ঘটে কঠিনের ক্ষেত্রে। সবচেয়ে কম প্রসারণ ঘটে কার ক্ষেত্রে? কঠিনের ক্ষেত্রে। ঠিক আছে, শেষে এই হিন্টসটা যদি আমরা দিয়ে দেই, মূলত হচ্ছে গিয়ে মূল কথাগুলো যদি এসে যায় তাহলে তোমরা ফুল মার্কস পাবে। ঠিক আছে, আমি তো মূল যেটা হচ্ছে গিয়ে তোমাদের লিখতেই হবে। এখানে থিওরিটা তোমাদের বুঝাই দিলাম, এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, এখানে ম্যাথের কিছু নাই, জাস্ট থিওরিটা তোমরা যদি লিখে আসতে পারো তাহলে মার্কস পাবে ইনশাআল্লাহ।